প্রথমেই আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের গল্পের আসরে। এর আগের 7টি রুদ্রদার গল্প আমাদের চ্যানেলে সিরিজ হিসাবে এসে গেছে, আর আপনারা অত্যন্ত সাপোর্ট করেছেন এবং ভালোবাসা দিয়েছেন রুদ্রদা চরিত্রটিকে। আমাদের আজকের নিবেদন লেখক রূপম রায়ের কলমে রহস্য যখন পুরীধামে। আর যারা যারা এখনো আমাদের পরিবারকে সাবস্ক্রাইব করেননি, তাড়াতাড়ি নিচের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দিন। চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের নিবেদন। আমি আর অবন্তীদি দুপুরবেলা সোফায় বসে ফ্যানের হাওয়া খাচ্ছি, আর একটা বই অনেকক্ষণ ধরে পড়ার চেষ্টা করছি। পড়ার আর জো আছে? কপালের কাছে জমে থাকা ঘামটা মুছে নিলাম। সত্যি বলতে কলকাতা এইবার এতটা গরম যে আর পারা যাচ্ছে না। ফ্যানের হাওয়া যেন গায়েই লাগতে চায় না। বাইরে রোদে বেরোলে যেন মনে হচ্ছে জ্বলন্ত তন্দুরের মধ্যে কেউ ঢুকিয়ে দিচ্ছে। রুদ্রদা পাশের ঘরেই ছিল। আমাদের এইরকম অলসভাবে বসে থাকতে দেখে বলল, বাবা, তোদেরও তো দেখছি একই অবস্থা রে। গরমটা টিকতে দেবে না মনে হচ্ছে, আর হাতেও তেমন একটা কেস নেই, তাই বসে বসে বুদ্ধিতেও কেমন যেন জং ধরে যাচ্ছে। অবন্তীদি একটু উত্তেজিত হয়ে বলল, এই ধ্যার ধ্যারে গরম সহ্য করার থেকে চল একটু কোথাও থেকে বেরিয়ে আসি। এইখানে কলকাতায় গরমে পচার থেকে সমুদ্রের হাওয়ায় কিছুদিন ঘুরে আসলে মন্দ হয় না, কি বলিস? আমি বললাম, রুদ্রদা আমিও দিয়ের সাথে সহমত। আর পারছি না গো, একটা জায়গায় গরমের ছুটি কাটাতে যাওয়ার দরকার আছে। আর কই, সেই 4 মাস আগে জিম করবেট থেকে ঘুরে এসেছি। এবার মনটা কেমন যেন সমুদ্র সমুদ্র করছে। আমরা কথা বলছিলাম, হঠাৎ করেই পেছনে বসার ঘরের টেলিফোনটা বেজে উঠল। রুদ্রদা কাছেই ছিল, ওই ধরে বলল, হ্যালো হ্যালো, রুদ্রশঙ্কর স্পিকিং। কে বলছেন? শুভেন্দু ঘোষ। ও আচ্ছা আচ্ছা, বল কেমন আছিস? খবর টবর কি? কোথায় আছিস এখন? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝলাম বুঝলাম। তারপর? হুম হুম কিসের জন্য কলটা করেছিস বলে ফেল। আরে না রে, হাতে তেমন কাজ নেই, আসতে কোনো অসুবিধা নেই, তবে থাকা খাওয়া? তাহলে অসুবিধা নেই, আমরা কিন্তু 3 জন যাব। 3 বলতেই আমার মনটা কেমন যেন নেচে উঠল। তার মানে নতুন কোনো কেস আর নতুন জায়গা ঘুরে দেখার সুযোগ। হ্যাঁ, তোর বাবাকে শক্ত হয়ে থাকতে বলিস, আমি আসছি, দেখি কি করতে পারি। রাখছি তবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরশুদিন রোববার রাতে ট্রেনেই বেরিয়ে যাব ভাবছি। হ্যাঁ ঠিক আছে, রাখলাম। ফোনের রিসিভারটা নামিয়ে রেখে রুদ্রদা বলল, চলো মানিক জোর, 2 দিনে তৈরি হয়ে নাও, লেটস গো টু পুরী ভুবনেশ্বর। আমার এক বন্ধুর আমন্ত্রণ, নতুন কেসও বলতে পারিস। আমি একটু রোববারের পুরী এক্সপ্রেসের টিকিটটা একবার পাই কিনা দেখেনি। আমি তখনই জিজ্ঞেস করলাম, কে রুদ্রদা এই শুভেন্দু ঘোষ? কেমন বন্ধু তোমার ইনি? আগে তো নাম শুনিনি। রুদ্রদা খালি হেসে বলল, আমার কলেজের বন্ধু বলতে পারিস। তখন তো অতটা মনোমালিন্য ছিল না, জাস্ট একসাথে পড়তাম আর তার সুবাদে চেনা। তবে এখনও শুনলাম পুরীর সি বিচের কাছে একটা নতুন হোটেল খুলেছে, কিন্তু হঠাৎ করে শুনলাম ওর দাদার নাকি কিছুতে মৃত্যু ঘটেছে। বাবার টাকা আছে হাতে অনেক বলতে পারিস, না হলে কি আর হঠাৎ পুরীর মতন জায়গায় ছেলেকে অত বড় হোটেল বানিয়ে দেওয়ার ক্ষমতা হয়? সে যাই হোক, ওর বাবা সন্দেহ করছেন যে তার ছেলের মৃত্যু খুন হলেও তার পেছনে নাকি জুড়ে আছে বড় একটা রহস্য। তাই আমার ডাক। পুলিশ নাকি সাধারণ মার্ডার বলে ছেড়ে দিয়েছে। তাই সে যাই হোক, সবটাই আমার ওখানে গিয়ে জানতে হবে। অবন্তীদি বলল, তবে রবিবার রাতেই কি? রুদ্রদা বলল, কাল পরশুর মধ্যে বেরিয়ে পড়বো। রবিবারই রাতে ছাড়ে মনে পুরী এক্সপ্রেস। ট্রেনের টিকিট নিয়ে চাপ নেই, ওটা এখন যখন তখন অ্যাভেলেবেল। একটু ফোন করে জেনে নি। রুদ্রদা একটুক্ষণ পর ফোন সেরে এসেই জানালো, ব্যাগপত্র সব গুছিয়ে নে, রবিবার রাতেই রওনা হব আমরা।
25শে মে, রবিবার। 23 নম্বর প্ল্যাটফর্ম থেকে পুরী এক্সপ্রেস তার নির্ধারিত সময় রাত 9টায় ছেড়ে দিল। আমাদের জন্য একটা কেবিন বুক করেছিল রুদ্রদা। এই কেবিনে আমরা শুধু 3 জনই, অন্য কোনো যাত্রী নেই, তাই আরাম করে ঘুমানো যাবে। রাতের খাবারে ছিল বাড়ি থেকে আনা রুটি, কষা মাংস ও মিষ্টি। রাতের বেলার জার্নি আমার তেমন একটা পছন্দ না, কারণ বাইরের কিছু দৃশ্য দেখতেই পাই না। তাই শুয়ে পড়লাম। ট্রেনের দুলুনিতে সকলেই আস্তে আস্তে ঘুমিয়ে পড়ল। ঘুম ভাঙল যখন ট্রেন ভদ্রকে। সকাল 7:30টায় পুরী স্টেশনে পৌঁছলাম আমরা 3 জন। রুদ্রদা আগেই বলেছিল ওই নতুন হোটেলটার নাম নাকি নিউ সি হক। শুভেন্দুবাবু নাকি বছর 4 আগে শুরু করেছিলেন সেটা। ওইখানেই একটা রুম দেওয়া হবে আমাদের। খাওয়া দাওয়ার সমস্ত খরচ শুভেন্দুবাবুর। দরাদরি করে অটো নিয়ে বেরিয়ে পড়লাম হোটেল নিউ সি হকের উদ্দেশ্যে। স্টেশন রোড ছেড়ে বাদিকে এগিয়ে মেরিন ড্রাইভ রাস্তায় পড়তেই চোখে পড়ল সামনে বিশাল নীল জলরাশি। এই সমুদ্র জিনিসটাই বিশাল আর কেমন যেন অদ্ভুত। এর আগেও আমি প্রায় 3 বার পুরী এসেছি, তবে প্রতিবারই যেন ওই আছড়ে পড়া সমুদ্রের ঢেউগুলো আমাকে কাছে ডাকে। হয়তো মানুষের মন আর সমুদ্রের মধ্যে অদ্ভুত একটা ছন্দ আছে, তাই হয়তো আমরা বারবার ছুটে আসি এই সমুদ্রের পাড়ে। সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছে বালু রাশিতে। ডান দিকে একে একে পেরিয়ে এলাম পুরী হোটেল, ভিক্টোরিয়া ক্লাব হাউস, স্বপনপুরী, পুলিনপুরী, সোনালী, সিগাল ইত্যাদি। আরও খানিক এগিয়ে বঙ্গলক্ষ্মীর পাশেই নিউ সি হক। সামনেই চোখে পড়ছে বালির বিচটা, আর তারপরেই সুবিশাল সমুদ্রটা। অটো থেকে নামতেই আমাদের অভ্যর্থনা জানালেন মিস্টার শুভেন্দু ঘোষ। নামতেই বড় 4 তলা হোটেলটা চোখে পড়ল। সামনেটা একটা গাড়ি রাখার জায়গা, সামনের দিকে একটু সাজানো গার্ডেন, আর তার উপরেই উঠে গেছে সারি সারি ব্যালকনি রুমগুলো। এই ব্যালকনিতে দাঁড়ালে যে সমুদ্রের গর্জন আর পুরো সামনের সি বিচটা দেখতে পাবো তাতে কোনো সন্দেহ নেই। শুভেন্দুবাবু আমাদের দেখে এগিয়ে এসে রুদ্রদাকে আগে জড়িয়ে ধরল। বুঝতে পারলাম পুরনো বন্ধুর সাথে হঠাৎ দেখা হলে যা হয় আর কি। তিনি হেসে বললেন, আরে আয় আয় রুদ্র, রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো? চল, এতটা পথ জার্নি করে এসেছিস, তোদের রুমটা দেখিয়ে দি আগে, কেমন? আমরাও ওনাকে নমস্কার জানিয়ে পিছন পিছন এগিয়ে গেলাম আমাদের রুমের উদ্দেশ্যে। শুভেন্দুবাবু দেখলাম বেশ ভালো সামনের দিকে ব্যালকনি ভিউ রুমই দিয়েছেন। ব্যালকনি দিয়েই ভালো মতন সমুদ্রটা চোখে পড়ে, দেখেও চোখ জুড়িয়ে যায়। রুদ্রদা ওনাকে বলল, অসংখ্য ধন্যবাদ শুভেন্দু, তুই যে এতটা গুছিয়ে সব কিছু রেখেছিস তার জন্য আমি কৃতজ্ঞ। আর এখন পেটে ছুঁচো ডন দিচ্ছে, বুঝলি? শুভেন্দুবাবু দেখলাম একটু হেসে বলল, তার বলতে, আরে মুখ দেখেই তো বুঝতে পারা যাচ্ছে রে। আচ্ছা, ফ্রেশ হয়ে নিচে রেস্টুরেন্টে আয়, সব ব্যবস্থা করা আছে, কেমন? আমি এখন দেখে গিয়ে একবার নিচের দিকটা, আবার নতুন কোনো ট্যুরিস্ট এলো কিনা। তিনি একগাল হেসে বেরিয়ে গেলেন বাইরে। রুদ্রদা বলল, চল ফ্রেশ হয়ে নি, সমুদ্র দর্শন পরে হবে। আশা করি খাওয়া দাওয়া শেষ করেই আমাদের শুভেন্দুর বাড়ির উদ্দেশ্যে যেতে হবে। ওর বাবা অপেক্ষা করে বসে থাকবেন হয়তো। তা বেশ ফ্রেশ হয়ে আমরা নিচের রেস্টুরেন্টে গিয়ে সকালের ব্রেকফাস্টে লুচি আর আলুর একটা তরকারি নিলাম। ব্রেড বাটার ছিল বটে, কিন্তু কাল রাতের পর একটা ভারী খাওয়ার পেটে পড়ার দরকার ছিল। খাওয়া দাওয়া শেষ করে ঘরে বসে আছি, প্রায় 12টা বাজতে চলল। আমি তো ব্যালকনিতে আসছি আর যাচ্ছি, কারণ সামনের সমুদ্র যেন বারবার আমাকে ডাকছে। প্রতিবার কত সুন্দর ঢেউগুলো আছড়ে পড়ছে বালির ওপর, সাথে কতটা করে ফেনা ছড়িয়ে পড়ছে। হোটেলের বেডে শুয়েও সহজেই কানে আসছে সমুদ্রের গর্জন। ঠিক এমন সময় বাইরে ডোর বেল বেজে উঠল। রুদ্রদা বলল, দরজা খোলাই আছে, চলে আয়। শুভেন্দুবাবু ভিতরে এসে বললেন, চল রুদ্র,
এখান দিয়ে গাড়িতে আমার বাড়ি 10 মিনিটের পথ। বাবা হয়তো বসে আছেন অপেক্ষা করে, সবটা খুলে বলতে চান তোকে। আর আজকের দুপুরের খাওয়া দাওয়াটা তোরা আমার বাড়িতেই করবি, গেস্ট হিসেবে। এটা কিন্তু বাবার নির্দেশ। দাদার ঘটনাটার পর তিনি একদম ভেঙে পড়েছেন। নাহলে উনি যে কতটা রসিক মানুষ তুই দেখলেই বুঝতে পারতিস। রুদ্রদা বলল, হ্যাঁ, বেরিয়ে পড়াই ভালো। আর আমি এখানে বসে থাকতে তো আসিনি, চল, ওনার সাহায্য করতে পারলে আমারও ভালো লাগবে। হোটেলের বাইরেই একটা কালো গাড়ি দাঁড়িয়েছিল। ওটাই যে শুভেন্দুবাবুর গাড়ি এটা জানতাম না। এই পুরী শহরটাকে দেখলেই আমার কেমন ছোটবেলায় পড়া ফেলুদার হত্যাপুরী গল্পটার কথা মাথায় আসে। আচ্ছা, সত্যি কি ওরকম কোনো বাড়ি আছে নাকি বিচের কাছাকাছি? মাত্র 7-8 মিনিটের মাথায় স্বর্গদ্বার রোড পেরিয়ে আমরা পৌঁছে গেলাম বাড়িটার সামনে। আসলে রাস্তার একদম ধারে বালির দিক বরাবর ঘিরে বড় ধরনের একটা দোতলা বাড়ি। বাড়ির সামনে যা বড় সাজানো বাগান রয়েছে তাতেই চোখ জুড়িয়ে যায়। পাথর বিছানো পথ দিয়ে আমাদের গাড়ি এগিয়ে গেল গেটের কাছে। বাড়িটা সাদা রঙের হলেও এখন দুপুরের আলোতে সেটা যেন আলাদা একটা উজ্জ্বলভাবে নিজেকে ফুটিয়ে তুলছে। তার কারণ হয়তো পাথরের কাজ। আর বাড়ির ছাদের উপর থেকে যে সমুদ্রের পারফেক্ট ভিউ পাওয়া যাবে সেটা বলে দিতে হয় না। গেটের কাছে আর একটা সাদা গাড়ি দাঁড়িয়েছিল। বুঝলাম এটাও ওনাদেরই গাড়ি। চাকর এসে দরজা খুলে দিতেই আমরা প্রবেশ করলাম। শুভেন্দুবাবু দেখলাম অপেক্ষা না করেই বললেন, এই রুদ্র, ওপরের ঘরে চ, বাবা ওপরেই থাকে। আর ওই ঘটনার পর উনি আর বেশি বাড়ি দিয়ে বেরোচ্ছেন না, বুঝতেই পারছিস, অনেকটাই ভেঙে পড়েছেন। আমরা প্রবেশ করলাম দারুণ সাজানো একটা বৈঠকখানায়। দামি দামি হাতে আঁকা অয়েল পেন্টিংগুলো ঘরের শোভা যেন আরও অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। ছোট বড় মূর্তিও চোখে পড়ল। বুঝলাম ঘরটা বেশ ভালোভাবেই পরিপাটি করে সাজানো হয়েছিল। শুভেন্দুবাবু আমাদের সোফায় বসিয়ে দিয়ে বললেন, তোমরা এখানে অপেক্ষা করো, আমি বাবাকে খবর দিই একবার। আর তোমাদের খাওয়ার ব্যবস্থাও করতে হবে, ওই রামুকে বলে আসি নিচে। তিনি পাশের একটা বড় ঘরে ঢুকে গেলেন। অবন্তীদি হঠাৎ বলে উঠল, এই বাড়িটার ছাদ থেকে সমুদ্রের রোজ সানরাইজ আর সানসেট দেখা যাবে, দারুণ। আমার যদি সত্যি এরকম একটা বাড়ি থাকতো। আচ্ছা, ভদ্রলোক কি করেন বলো তো এত টাকা? রুদ্রদা চোখের ইশারায় একটুকে চুপ করতে বলে দিল। অবন্তীদি বরাবরই ওই রকমই, ওর মুখে কথা আটকে থাকে না। সে যাই হোক, মিনিট 3 পর ঘরে প্রবেশ করলেন শুভেন্দু ঘোষের বাবা। বয়স দেখে তো মনে হয় 55-র বেশি হবে না। শরীরে কোনো মেদ নেই, সোজা লম্বা চেহারা, প্রায় রুদ্রদার মতন লম্বা। নাকের নিচে একটা কাঁচা পাকা গোঁফ, চোখে একটা সোনালি ফ্রেমের মোটা চশমা। ওনার পেছন পেছন প্রবেশ করলেন শুভেন্দু ঘোষ নিজেও। আমরা উনি আসছেন দেখে উঠে দাঁড়িয়ে নমস্কার জানালাম। উনিও সবাইকে নমস্কার জানিয়ে বললেন, আপনাদের এখানে হঠাৎ দেখে বিরক্ত করলাম, এক্সট্রিমলি সরি ফর দ্যাট। কিন্তু আমি রুদ্রর কথা এর আগেও বহুবার শুনেছি, তাই ছেলেকে যোগাযোগ করার কথা বলি। আমার মনে হয় রুদ্র, তুমি যখন একজন ডিটেকটিভ, মাথা খাটানোর মতো কেস পেলে নিশ্চয় খুশি হবে। আর এই কেসটা এতটাও সহজ নয়, কারণ এটার সাথে যে একটা বড় কিছু চক্রান্ত আর চোরা পাচারির দল জুড়ে আছে, এটা আমার মনে হয়। আর যদি তাদের ধরিয়ে দিতে পারো, তোমার নাম 100 গুণে বৃদ্ধি পাবে। রুদ্রদা একটু হেসে বলল, না না, তা দিয়ে আমার কাজ নেই স্যার। তবে যদি আপনার বা কেসটার কোনো সমাধান করতে পারি, এটা আমার জন্য সৌভাগ্যের ব্যাপার। উনি এবার
আবার হাত জোর করে বলতে যাচ্ছিলেন, নমস্কার, আমার নাম। কথাটা বলার আগেই রুদ্রদা বলে উঠল, আপনার পরিচয় দেওয়ার কোনো দরকার নেই। আমি দেখেই চিনতে পেরেছি আপনি সে লোক, মিস্টার অনিকেত রঞ্জন ঘোষ, তাই তো? আর আপনি রাজস্থানের মরুভূমির মধ্যে পুরনো একটা গ্রামের খোঁজ করেছিলেন, তাই তো? ভদ্রলোক দেখলাম বেশ অবাক হয়ে তাকিয়েছিলেন রুদ্রদার দিকে। তারপর বললেন, তুমি কি করে বুঝলে? রুদ্রদা হেসে বলল, বাইরের গেটে কালো পাথরে বড় বড় করে আপনার নাম খোদাই দেখলাম। তখন মনে হচ্ছিল নামটা যেন খুব চেনা চেনা, কিন্তু কিছুতেই মনে করতে পারছিলাম না। তারপর নিচের ঘরে সিঁড়ির কাছে একটা গ্রুপ ফটো দেখে ক্লিয়ার হলাম। ছবিটা রাজস্থানের তোলা, আপনি এবং আপনার পুরো টিম সেখানেই ছিলেন। পেপারও দেখেছি একবার, তাই মাথায় এসে গেল। আপনার মতো এত বড় ইতিহাসবিদ এবং প্রত্নতাত্ত্বিক মানুষের সাথে এইরকম ভাবে দেখা হয়ে যাবে আমি সিরিয়াসলি ভাবতে পারিনি। হ্যাঁ, বাই দ্য ওয়ে, এবার আপনি খুলে বলুন আপনার কি সমস্যা, আর আপনার ছেলের কি হয়েছিল, সবটা বলুন। ওনার ছেলের কথা শোনা মাত্র মুখে দেখলাম একটা দুঃখের ছায়া খেলে গেল। তিনি এবার একটু থেমে মাথা নিচু করে বলা শুরু করলেন, সবটা কেমন ভাবে শুরু করব ঠিক বুঝতে পারছি না। তবে আমি যে সরকারের হয়ে পুরাতত্ত্ব বিভাগে কাজ করেছি তা তুমি জানো। সেই দিয়েই এত বছরে বেশ কিছু অভিযান করেছিলাম, টাকাও করেছি কিছু কম না। তবে আমার এখন বয়স হয়েছে, অবসর নিয়েছি অনেক দিন। আমার প্রথম ছেলে আনন্দ ছিল একদম আলাদা। শুভেন্দু কলকাতায় পড়াশোনা করলেও আনন্দ পুরীতে এই বাড়িতেই আমার সাথে থাকত। ছোটবেলা থেকেই খুব ইচ্ছা ছিল সে পুলিশ হবে। ওকে কতবার বলেছিলাম টাকা নিয়ে ব্যবসা কর, শুনল না। আদর্শ বলেও একটা জিনিস আছে রুদ্র, আনন্দের মধ্যে ওটা ছিল অনেক বেশি। প্রায় 4 বছর ধরে চেষ্টা করে কনস্টেবলের পদে যোগ দেয় এইখানে। আমার এত সম্পত্তি আর আমার ছেলে মাত্র একজন পুলিশ কনস্টেবল, নিজের একটু খারাপ লাগতো। কিন্তু যখন মন বলতো সে নিজের পায়ে দাঁড়িয়ে যা করেছে নিজে করেছে, সত্যি বলতে তা ভেবে গর্বে আমার বুকটা ভরে যেত। ওনার চোখ দিয়ে একটু জল গড়িয়ে পড়ল, গলার স্বর কমে আসছে। রুদ্রদা ওনাকে সান্ত্বনা দিয়ে বলল, আপনি নিজেকে শান্ত করুন, সবটা খুলে বলুন। আপনার ছেলের খুনিকে খুঁজে বার করে শাস্তি দেওয়া আমার কর্তব্য। না রুদ্র, শুধু আমার ছেলেই নয়, সে অনেক বড় একটা ব্যাপার। একটা কিছু চক্রান্ত চলছে সেইখানে। আসলে কয়েকদিন আগেই আমার ছেলের পোস্টিং হয় ভুবনেশ্বর, আর সেইখানের সূর্য মন্দিরের কথা তো তোমরা শুনেইছ। সেইখানেই রাতে নাইট শিফটে ওর ডিউটি পড়তো। আমায় বলেও ছিল জানো, কিন্তু ওই পুলিশের চাকরি করতে গিয়েই দুষ্কৃতীরা রাতের অন্ধকারে শেষ করে দিল ওকে। রুদ্রদা একটু চিন্তিত গলায় বলল, আচ্ছা, সেটা বুঝতে পারলাম, তবে খুনের মোটিভটা কি? রুদ্র, তুমি জানো ভুবনেশ্বরের সূর্য মন্দির যেমন তেমন কোনো মন্দির নয়।
এখানের মন্দিরের গায়ে ছড়িয়ে আছে কত আশ্চর্য ভাস্কর্য। প্রথম পূর্ব গঙ্গা রাজবংশের নরসিংহদেব 1232 থেকে 1255 খ্রিস্টাব্দে বাংলা জয়ের স্মারক রূপে চন্দ্রভাগা নদীর তীরে প্রাচীন মৈত্রিয়া রণে অর্থাৎ সাজেকের কোনারাকে এই মন্দির প্রতিষ্ঠা করেন। প্রাচীন শিল্পের নিদর্শনের কোণার্ক মন্দিরের অপূর্ব স্থাপত্য শৈলী, বিস্ময়কর ভাস্কর্য কীর্তি ও অনন্য শিল্প সম্ভার, আর রয়েছে বহু পুরানো আর্টিফ্যাক্টস। মন্দিরের ভাস্কর্য অনুপম। বেদি থেকে শুরু করে চূড়া পর্যন্ত প্রতি ইঞ্চি জায়গায় পাথরের ভাস্কর্য ও কারুকার্য রয়েছে। দেবতা, অপ্সরা, কিন্নর, যক্ষ, গন্ধর্ব, নাগ, মানুষ, বালিকা বধূ বিয়ের শোভাযাত্রা, সমকামিতা, রাজার যুদ্ধ প্রস্তুতি, মৃদঙ্গ করতাম বীণা, মোহিনী, মিঠুন মূর্তি, 6 হাতের শিব, রাজ দরবারের নানান দৃশ্য, পৌরাণিক বিভিন্ন ঘটনার প্রতিরূপ, নৃত্যরত নরনারী, প্রেমিক যুগল, ফাঁদ দিয়ে হাতি ধরা, শিকারের দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে পাথরের বুকে। মূর্তিগুলোর মানবিক আবেদন, নিখুঁত গড়ন, লীলায়িত ভঙ্গি শিল্পকলার চরম উৎকর্ষের নিদর্শন। মন্দিরের তোরণে মানুষের মূর্তি শায়িত। সিংহ শক্তি অর্থাৎ ক্ষমতার প্রতীক এবং হাতি কিংবা সম্পদের প্রতীক, এদের মাঝে পিষে মরছে মানুষ। এই রকম বহু মূর্তি আর পাথরের কাজের নকশায় ঠাসাই মন্দির। তবে আমার মন বলে সেই রাতে আনন্দ কিছু লোককে দেখতে পায় মন্দিরের দেয়াল থেকে ওই পাথরের মূর্তি আর আর্টিফ্যাক্টস চুরি করতে। তাই সে বিরোধিতা করে, আর তার ফলস্বরূপ দুষ্কৃতীরা ওকে শেষ করে দেয়। রুদ্রদা এতক্ষণ চুপ করেছিল, এবার বলল, আপনার এটা মনে হওয়ার কিছু কারণ? আর আপনি আপনার সন্দেহ পুলিশকে জানাননি কেন? আপনার ছেলে তো পুলিশ বিভাগে ছিল, ওরা আপনাকে আগে সাহায্য করতে পারত। উনি বললেন, আমার প্রথম সন্দেহ হলো কারণ আনন্দকে প্রথমেই একটা হাতুড়ি ছুঁড়ে মাথায় আঘাত হানা হয়। আর আমি খবর নিয়ে দেখেছি কিছু লোক নাকি রাতের বেলা সেই দিকের দেওয়ালের নকশা আর মূর্তির পুনর্নির্মাণের কাজ করছিল। সরকারের তরফ থেকে এই কাজ চলেছে বহু বছর ধরে, বিশেষত মন্দিরটিকে টিকিয়ে রাখার জন্যই। আর আমার মন বলে শ্রমিকদের বেশে কিছু দুষ্কৃতী প্রবেশ করে আর্টিফ্যাক্টস চুরির জন্য, আর তাদের হাতেই মৃত্যু ঘটে আমার আনন্দর। আর তাছাড়াও আমি পুরাতত্ত্ব বিভাগে কাজ করেছি প্রায় 40 বছর। কোনটা আসল নকশা আর কোনটা নকল আমাকে বলে দিতে হয় না। ছেলের খুনের জায়গায় পৌঁছে মন্দিরের পেছনের দেওয়ালের মূর্তিগুলো দেখে আমার প্রথম সন্দেহ হয়
সাধারণ লোকের চোখে সেই সূক্ষ্ম কাজ ধরা পড়বে না, কারণ ওই দেওয়ালের 7টি মূর্তি নকল। হয়তো আগে দিয়েই ওইগুলো চুরি করবে বলে একই আদলে তৈরি করানো হয় মাটির কিছু মূর্তি, আর রাতের অন্ধকারে আসলগুলো ভেঙে নকলগুলো লাগিয়ে দেওয়া হয়। পুলিশ কিছুতেই আমার কথা বিশ্বাস করবে না, আর আমার মন বলে ওই মূর্তিগুলো বিদেশি মার্কেটে যা দাম, তাতে পুলিশও টাকার জন্য এই চোরা পাচারকারীদের সাথে যুক্ত থাকলেও অবাক হব না। এখন আমি ভাবি, কেন শুভেন্দুর মতো ওকেও একটা হোটেল করে দিলাম না। ছেলেটা তো অন্তত তাহলে আমার কাছে থাকতো। ঈশ্বর! ওনার মতো বলিষ্ঠ মানুষের চোখেও জল বেরিয়ে এলো। রুদ্রদা উঠে সান্ত্বনা দিয়ে বলল, এটা তো একটা অনেক বড় একটা ঘটনা। এসব ভাস্কর্য আমাদের দেশের সম্পদ, আর লোভে কিছু মানুষ সামান্য কটা টাকার জন্য ওই জিনিসগুলো বিক্রি করে দেবে, আমি তা হতে দেব না। আমি ওই মূর্তি আর নকশাগুলো খুঁজে বার করবই। তবে আপনার কাছে। রুদ্রদা কথাটা শেষ করার আগেই তিনি ডেস্ক খুলে 4-5টা ছবি বার করে আনলেন আর রাখলেন রুদ্রদার হাতে। তাতে দেখা যাচ্ছে মন্দিরের ভাস্কর্যের কিছু অংশ। তিনি ওই ছবিগুলোয় একটা হাত দেখিয়ে বললেন, রুদ্র, এই যে অংশটা দেখছো, প্রায় 7টা নৃত্যরতা মহিলা। এই 7টা মূর্তি হলো নকল। ভালো করে নিচের দিকের জায়গাগুলো লক্ষ্য করো। পাথর আর মাটি জোড়া দেওয়ার চেষ্টা করলেও দাগ থেকেই গেছে। তুমি একবার মন্দিরে গিয়ে দেখতে পারো। আশা করি সামনে থেকে দেখলে আরো ভালো করে বুঝতে পারবে। আমার আর বাড়ি থেকে বেরোতে ইচ্ছে করে না। আগে তাও সকালে বালির ওপর সমুদ্রের ধার ধরে হাঁটতে যেতাম, এখন আর সেই সবের ইচ্ছাও নেই। তবে আমার তরফ থেকে পুরো যা টাকা চাইবে আমি দিতে রাজি। আমার ছেলের খুনিকে আর ইতিহাস বিভাগের মানুষ হওয়ার দরুন ওই মূর্তিগুলো খুঁজে দেওয়ারও যা পারিশ্রমিক হয় আমি দেব। রুদ্রদার মাথায় তখন একটা বড় ভ্রুকুটি দেখতে পেলাম। টাকাটা এখানে কোনো ম্যাটার করে না স্যার। আমি যদি এই ভাস্কর্যগুলো মন্দিরের দেওয়ালে আবার ফিরিয়ে দিতে পারি, এটাই আমার জয় হবে। ওই দুর্মূল্য মূর্তিগুলো আমি কিছুতেই দেশের বাইরে যেতে দেব না। এমন সময় পেছন দিয়ে শুভেন্দুবাবু বললেন, চল রুদ্র, তোদের লাঞ্চের ব্যবস্থা হয়ে গেছে, গিয়ে খেয়ে নিবি চল আগে। আমিও একসাথেই বসেই খাবো। আর বাবা। ওনার বাবা দেখলাম হাত তুলে বললেন, আমার খাবারটা ঘরে দিয়ে যেতে বলিস। এখন আর খাওয়ারও গলা দিয়ে নামতে চায় না। শোন, রুদ্রর আর ওদের খাওয়া দাওয়ায় যেন কোনো অসুবিধা না হয়, সব দেখে নে তুই। ভদ্রলোক উঠে আস্তে আস্তে হেঁটে ওনার ঘরের দিকে চলে গেলেন। খাওয়ার টেবিলে বসে রুদ্রদা ও শুভেন্দুবাবুর মধ্যে বেশ ভালোই কথা হলো। উনি তার ভাইয়ের মৃত্যুর পরেও হাসি মুখে আমাদের সবার সঙ্গে কথা বলছেন। বোঝাই যাচ্ছে কতটা শক্ত মানুষ উনি। রুদ্রদা খাওয়া দাওয়া শেষ করে বলল, আমরা আজ হোটেলে ফিরে যাই। আজ একটু রেস্ট নেব, বুঝলি? কাল একটু ভুবনেশ্বরের দিকে যাব। আমাদের আরো কিছুক্ষণ থাকতে বললেন, কিন্তু রুদ্রদা বলল সব ঘটনাগুলো সে নোট করে নিতে চায়। আমরা হোটেলে ফিরে ঘরে বসেছিলাম। খাওয়া দাওয়াটা বেশ ভালোই হয়েছে। সমুদ্রের বড় সাইজের পমফ্রেট মাছ, খাসির মাংস, গরম গরম ধোয়া ওঠা ভাত আর শেষ পাতে মিষ্টি।
আমাদের ফিরতে ফিরতে প্রায় 4টের কাছাকাছি হয়েছিল। হঠাৎ করেই এমন সময় অবন্তীদি বলল, খাওয়া দাওয়ার পর একটু সমুদ্রের পাড়ে হেঁটে আসি চল, সূর্যাস্ত দেখাও হয়ে যাবে, খাবারটা হজম হয়ে যাবে। অবন্তীদি মাঝে মাঝেই ভালো পরামর্শও দেয়। রুদ্রদাও উঠে দাঁড়ালো, বলল, চল বেরিয়েই আসা যাক। আমাদের হোটেল দিয়ে বেরিয়ে অপর দিকের রাস্তা দিয়েই বালি শুরু হয়ে যাচ্ছে। এই দিকে টুরিস্টের ভিড় একটু কম। রুদ্রদা আর আমরা হাঁটতে থাকলাম সমুদ্রের পাড় বরাবর। সাদা ঢেউগুলো গর্জন করে ধীরে ধীরে এগিয়ে আসছে, আবার অজস্র ফেনার সৃষ্টি করে ফিরে যাচ্ছে। সমুদ্রের এই সুবিশাল আকৃতি আর হয়ে চলা রোজকার নিত্য ঘটনাগুলি বড়ই অদ্ভুত। রুদ্রদা একটা জায়গায় একটু ভিড় মোটামুটি অল্প দেখে বসে পড়ল সেখানে। বালির ওপর একটা ভ্যান নিয়ে চা বিক্রি করছে একটা লোক, সামনে কয়েকটা চেয়ার পাতা। রুদ্রদা 3 কাপ চা বলে বসলো সেইগুলোর একটা দখল করে। ধীরে ধীরে সূর্য নিজের লাল আভা ছড়াতে ছড়াতে মিলিয়ে গেল সমুদ্রের শেষ দিগন্তে। আমরা সাক্ষী হয়ে থাকলাম পুরীর সি বিচের এই অভূতপূর্ব সুন্দর সূর্যাস্তের। ধীরে ধীরে অন্ধকার নেমে আসছে এবার। চারিদিকে ছোট বড় আলো জ্বলে উঠল। পাশের হোটেলগুলোর আলো আর গাড়ি চলাচলের শব্দ যেন ঘিরে ধরেছে জায়গাটা। আমার তো মনে হয় যদি এইখানে আমার বাড়ি থাকতো, রোজ চলে আসতাম বিচের কাছে। শুভেন্দুবাবুর বাড়িটার ছাদ দিয়ে কত সুন্দর সমুদ্র দেখা যায়। ওনারা কি সেই দৃশ্য উপভোগ করেন কে জানে। আমরা উঠে দাঁড়ালাম ফেরার পথ ধরবো বলে। রাস্তার দিকে এগোচ্ছি। বিকেলে জায়গাটা কতটা জমজমাট এখন বোঝা যাচ্ছে। একটু একটু করে ভিড় ঠেলে এগোচ্ছি। হঠাৎ করেই রুদ্রদার দিক থেকে একটা কালো স্যুট, ভালো বডি আছে, লম্বা এমন একটা লোক এগিয়ে এলো। রুদ্রদার কাছে থেমে লোকটা হিন্দিতে বলল, क्या आप हो रुद्रशंकर राय? आपको हमारा बड़ा साहब बुला रहा है, मेरे पीछे पीछे आइए। আমি রুদ্রদার দিকে তাকালাম। ও দেখলাম না করলো না, চুপচাপ চলতে শুরু করলো লোকটার পেছন পেছন। একটু হাঁটার পরেই লোকটা থামলো বিশাল বড় একটা 5 তারা হোটেলের সামনে। এটা যে বড় লোকদের হোটেল তার বলে দিতে লাগে না। লোকটার সাথে সাথেই আমরা উঠলাম একটা লিফটে। 4 নম্বর ফ্লোর ক্লিক করে লোকটা আমাদের নিয়ে গিয়ে ফেললো 102 নম্বর রুমের কাছে। আমরা রুমে প্রবেশ করলাম। লোকটা দেখলাম আমাদের দিকে সোফা দেখিয়ে বসতে বলল। আমি রুদ্রদার দিকে চাইলাম। আমাকে শান্ত থাকার জন্য ও ইশারা করল। হোটেলের রুম যেমন আশা করা যায় সেই রকম সুন্দরভাবে সাজানো এটা। ঘরে যিনি এবার তড়িঘড়ি প্রবেশ করলেন তার বর্ণনা কিছুটা এই রকম। পুরো শরীরে সাদা পাঞ্জাবি আর সাদা ফতুয়া, চোখে সোনার চশমা। রুদ্রদা পরে বলেছিল সেটি পুরো খাঁটি সোনার ফ্রেম। লোকটা আমাদের উল্টো দিকের একটা বড় গদি দখল করে বসল। বয়স আন্দাজ ওই 40 কাছাকাছি। চুলে আর গোফে এখনো পাক ধরেনি। নাকের নিচে মোটা গোফ আর কপালে একটা লাল টিকা। গলায়ও বেশ কয়েকটি সোনার চেন ঝুলছে। তিনি এবার একটু হেসে বললেন, नमस्ते रुद्र बाबू, यादवेर नाम सतिंदर पान सिंह। আপনার আমায় সতীন্দ্র বাবু বলতে পারেন। আর তবে কেমন আছেন বলুন? কলকাতায় তো এত কেস সলভ করেন, তাহলে ঘুরতে এসো কেস কেন? কোথায় শান্তিতে 4 দিন ঘোরাফেরা করবেন, জগন্নাথ দেবকা মন্দির দর্শন করবেন, সমুদ্রের হাওয়া খেয়ে ফিরে যাবেন তা না খামখা কোথায় ওই পুলিশের মার্ডার কেস নিয়ে জড়াচ্ছেন নিজেকে। রুদ্রদাও এবার নিজের রাজকীয় ভঙ্গিমায় পকেট থেকে বার করে আনলো একটা সিগারেট। তারপর সেটা ধরিয়ে একটা টান দিয়ে বলল, বাস সতীন্দারজি, আমার ভালো খোঁজ খবর রেখেছেন দেখছি। আর তার উপর কি তদন্ত করতে এসেছি সেটাও বলে দিলেন। আপনিই তো আসল গোয়েন্দা। আর কাজের কথা বলতে তো জানেন,
ঢেকি স্বর্গে গেলেও ধান মানে। That's not a good thing, you know. রুদ্রবাবু, তবে আপনি তদন্ত অব্দি থেমে থাকলে তো ঠিক ছিল, কিন্তু ওই হিস্ট্রির লোকটা অনিকেত ঘোষের সাথে মিলে তো গন্ডগোল করে দিলেন বলেন তো। রুদ্রদা পাল্টা জবাব দিল, কেন, আপনি ওই লোককে চেনেন নাকি? আমায় তো উনি কোনো কেস দেননি, শুধু ওনার ছেলের মৃত্যুটা কেমন ভাবে ঘটেছে সেটা খালি জানতে পারলেই আমার কাজ শেষ। আমায় কি এতটা বোকা পেয়েছেন রুদ্রবাবু? অনিকেত বাবু আপনাদের কিছু মূর্তির কথা বলেননি? আমি তো ভাবলাম মূর্তি খোঁজার ভার উনি আপনাকে দিয়েছেন। রুদ্রদা সিগারেটে একটা টান দিয়ে বলল, মূর্তির কথা আপনি জানলেন কিভাবে সিংজি? সিং লোকটা হো হো করে হেসে বলল, আরে রুদ্রবাবু, আমি ব্যবসায়ী মানুষ, বুঝতে পারলেন কিনা? এই পুরীতে আমার অনেক কটা বিজনেস আছে। ধরুন এই মদের ঠেক, তারপর স্বর্গদ্বারের মোড়া পোড়াবার কাছে সব কাঠের সাপ্লাই আমি দিই। পুরো কাঠের মার্কেটটাই আমার বলতে পারেন। সমুদ্রে 4টে ট্রলারও আছে মাছ ধরার, আর তার মধ্যে একটা পুরনো জিনিসের খোঁজ করে বিদেশে চালান করে টাকা কামানো আমার কাজ। আর তার সুবাদেই তো ওই মূর্তির খবরগুলো আমি পাই। আমি আপনাকে একটা অফার দিলাম, কেসের জন্য ধরতে পারেন, কারণ ওই মূর্তিগুলো আমার চাই। যদি ওইগুলো আমায় খুঁজে দিতে পারেন, প্রায় 4 লক্ষ টাকা আপনাকে আমি স্টিল দাঁড়িয়ে দিব। এবার বলুন করবেন কিনা? আপনি বুঝবেন বিদেশি মার্কেটে এইসব অ্যান্টিক আর্টের দাম কত। মন্দিরে পড়ে পড়ে নষ্ট হয়ে যায়, কিন্তু যদি বেচে ভালো দাম পাওয়া যায়, আমারও ভালো আপনারও ভালো। বোঝেন কিনা রুদ্রবাবু? রুদ্রদা উঠে দাঁড়িয়ে বলল, মূর্তিগুলো যে আপনার কাছে নেই এটার কি কোনো প্রমাণ আছে? আর আমি চ্যালেঞ্জ নিলাম, এসব মূর্তি উদ্ধার আমি করবই, আর সেটা আবার শোভা পাবে ভুবনেশ্বরের সূর্য মন্দিরের প্রাচীন ভাস্কর্যের মাঝেই। চলুন আজ উঠি, কেমন? আরে চা খাবেন না রুদ্রবাবু? আমি আর আগে চা আনতে বলি। আপনি কিন্তু আমার অফারটা নিয়ে একটু ভাবতে পারেন, মানিটা কিন্তু কম না, বোঝেন কিনা? রুদ্রদা হেসে বলল, চাটা নয় পরে খাওয়াবে, আজ আর সময় নেই। আমরা গেট দিয়ে লিফটে করে বেরিয়ে এলাম হোটেলের বাইরে। লোকটাকে দেখেই যেন আমার কেমন কেমন সন্দেহ হচ্ছিল। ওর তো এত টাকা আছে, যে রুদ্রদাকে 4 লাখ টাকার ঘুষের অফার দেয় তার কাছে কত আছে তার ভাবতে পারলাম না। লোকটা রুদ্রদার কোনো ক্ষতি করে দেবে না তো? আমাদের এটায় 2টো বেডরুম এমনিই ছিল। রুদ্রদা তাও ওর কালো ডায়েরিটা নিয়ে চলে গেল বারান্দায়। আমি জানি ও এখন নিজেকে হারিয়ে দেবে ভাবনার এক আলাদা জগতে। হয়তো সব প্রশ্নগুলো মাথায় সাজিয়ে নিতে চাইছে। আমি আর ওকে ডিস্টার্ব করলাম না। ঘরে বসে অবন্তীদির সাথে গল্প করছিলাম। রাতের খাবার আমরা ঘরেই আনিয়ে নিলাম। হোটেল থেকে বাড়ি যাওয়ার আগে শুভেন্দুবাবু আমাদের সাথে দেখা করে গেলেন। খাওয়া দাওয়া শেষ করে আমি একটু ব্যালকনিতে গেলাম। রুদ্রদা দেখলাম ওর ভাগের রুটি আর তরকারিটা না খেয়ে কিছু একটা ভাবছে, খাবার পাশের চেয়ারে রাখা। আমি ওর কাছে গিয়ে বললাম, খাওয়াটা খোলা রেখো না রুদ্রদা, রাত হয়েছে, খেয়ে নাও। রুদ্রদা ডায়েরির দিকেই চোখ রেখে বলল, কটা প্রশ্নের উত্তর যে পাচ্ছি না অনি। আর কেসটার মোটিভ মাত্র একটাই, মূর্তি চুরি করে সেই স্থাপত্য পাচার করে টাকা কামানোর। আমায় এটাও জানতে হবে ওই রকম জিনিস কেনা বেচা হয় কেমন দামে, তাহলে আন্দাজ করতে পারবো কত বড় দল যুক্ত আছে এদের সাথে। না, মাথা শুধু একটাই। আমি ওর হাতের খাবারটা তুলে বললাম, রুদ্রদা একটা জিনিস বলো, এই সিং লোকটার হোটেলটা সার্চ করে দেখা যাক না।
আমার মন বলছে কিছু না কিছু ঠিক পাওয়া যাবে। রুদ্রদা একটু হেসে বলল, এই জন্যই বলি একটু বুদ্ধিটাকে কাজে লাগাবো। যে লোক এত টাকা সত্ত্বেও বাড়িতে না থেকে হোটেলে থাকে, সে কখনোই চোরাই মাল নিজের কাছে রাখবে না। আর দ্বিতীয় লোকটার বিরুদ্ধে আমার হাতে কোনো প্রমাণ নেই, তাই পুরো সব জেনে শুনে কাজে নামতে হবে। আর আমার মনেও হয় না ওই লোকটা আর হোটেলের ওই রুমে থাকবে। দেখা হয়তো আবার অন্য কোনো হোটেলে গা ঢাকা দেবে। আমি যখন ওর একটা থাকার জায়গা দেখে ফেলেছি, তখন ওইখানে আর থাকা নিরাপদ নয়। তবে যে তোমাকে মূর্তি খুঁজে আনতে বলছিল, সেই ব্যাপারটা? রুদ্রদা বলল, এ তো খুব সহজ। টাকা দিয়ে আমায় প্রথম হাত করার চেষ্টা করেন উনি, আর যেই দেখলেন আমি ওর কাজ করতে রাজি নেই, তখন। এইটুকু বলে থেমে গেল রুদ্রদা, কারণ ঠিক এমন সময় হোটেলের ফোনটা বেজে উঠল। আমি প্রথমে ভাবলাম শুভেন্দুবাবু ফোন করেছেন হয়তো, কিন্তু রুদ্রদা এগিয়ে গেল ফোনের দিকে। ফোনটার সাউন্ড একটু বেশি, তাই কথাগুলো স্পষ্ট শুনতে পেলাম। ফোনের ওপার দিয়ে কেউ খুব ভারী গলায় বলল, এই যে রুদ্রবাবু, আপনি যা উদ্ধার করতে চাইছেন ওটার ভ্যালু সম্পর্কে আপনার আন্দাজা নেই। যদি বাঁচতে চান তো ভালোই ভালোই ফিরে যান। অত টাকার জন্য আপনাকে সরিয়ে দেওয়াটাও এমন কোনো বড় ব্যাপার না। ঘুরতে এসেছেন, ঘুরে ফিরে যাবেন। রুদ্রদার শরীর তখন রাগে গরম হয়ে উঠেছে। সে উচ্চস্বরে বলে উঠল, পরশুদিন তৈরি থাকুন। আপনাকে যে ফোন করতে বলেছে তাকে জেলের ঘানি আমি টানাবই। কিছুক্ষণ সব চুপচাপ, তারপর ফোনটা কেটে গেল। রুদ্রদা বলল, কি মনে করছে এরা টাকা আছে বলে যা কিছু করবে? দেশের অমূল্য সম্পদ বিক্রি করে টাকা কামানো সব বার করছি। সেই দিন রাতে আর তেমন কিছু ঘটেনি। রুদ্রদা খালি হোটেলের রিসেপশনে বলে এলো ভুবনেশ্বর যাওয়ার জন্য গাড়ি বুক করে রাখতে। পরের দিন সকালে ব্রেকফাস্ট সেরেই আমরা হোটেলের বাইরে এসে দাঁড়াতেই একটা গাড়ি পিক আপ করে নিল আমাদের। ভুবনেশ্বর শহরের ভিড় ঠেলে প্রায় 2 ঘন্টার মধ্যে গাড়ি আমাদের পৌঁছে দিল সূর্য মন্দিরের সামনে। আমি এর আগেও এসেছি এখানে, কিন্তু প্রতিবারই যেন নতুন লাগে। পুরো মন্দিরে মোট মিলিয়ে চারিদিক বরাবর বড় বড় চাকা চোখে পড়ে। আর রুদ্রদার থেকে শুনলাম আগে এখানে সামনে মোট 7টা ঘোড়া ছিল, কিন্তু এখন ক্ষয়প্রাপ্ত হয়ে ধ্বংস হয়ে একটাই বেঁচে আছে। আমাদের চারপাশের প্রতিটা দেওয়াল জুড়ে বিরাজ করছে প্রাচীন শিল্পকলার অদ্ভুত সুন্দর কিছু নিদর্শন। আমরা সকাল সকাল বেরিয়েছিলাম, কারণ ট্যুরিস্টের ভিড় যেন কম হয়। এখন ট্যুরিস্ট নেই বললেই চলে। এদিক ওদিক অল্প সংখ্যক কিছু ট্যুরিস্ট ছড়িয়ে আছে, কিন্তু হঠাৎ করেই ওদের ভিতর দিয়েই একটা সাদা জামা পরা লোকের দেখা পাওয়া গেল। সে রুদ্রদার দিকে হাসি মুখে এগিয়ে এসে হ্যান্ডশেক করল। আমাদের দিকেও হাসি মুখে তাকিয়ে ওনার পেছনে পেছনে আসতে বলল। আমরা এবার এগিয়ে চললাম মন্দিরের পেছন দিক বরাবর। একটা দেওয়ালের সামনে গিয়ে থামলেন তিনি। তারপর রুদ্রদাকে আঙুল দেখিয়ে দিলেন দেওয়ালের দিকে। আমরাও দেখলাম জায়গাটা। দেওয়ালের গায়ে নকশা করে তৈরি সারি সারি নৃত্যরতা রমণীর পাথরের মূর্তি। কি অদ্ভুত কারুকার্য সম্পূর্ণ সবকটি। সত্যি সেই কালের মানুষের কাছে কোনো যন্ত্রণা থাকলেও হাতের কাজ কি দারুণ ছিল বোঝা যায়। রুদ্রদা হঠাৎ ওর কাছে থাকা পকেট দিয়ে একটা ফটো বার করে সবকটা মূর্তির গায়ে টোকা মেরে দেখতে লাগলো। তারপর হঠাৎ একটা জায়গায় থামলো। আমরাও এগিয়ে গেলাম। রুদ্রদার মুখে হাসি। ও বলল, আচ্ছা অনি, দেখ তো পরপর 7টা মূর্তির গায়ে টোকা মেরে, আর অন্যগুলোর মধ্যে। আমি দেখে বললাম, বাকিগুলো তো নিরেট রুদ্রদা, খালি 7টার মধ্যে ফাঁপা শব্দ হলো। রুদ্রদা হেসে বলল, সে তো হবেই। পাথরের তৈরি নিরেট মূর্তির বদলে যদি হুবাহু তৈরি মাটির ফাঁপা মূর্তি রেখে দেওয়া হয়, কে বুঝতে যাবে সেটা? সাদা জামা পরা লোকটা এবার নিচের দিকে অঙ্গুলি নির্দেশ করে যে রকম ভাবে এসেছিল, কোনো কথা না বলে
হঠাৎ পেছন দিকে মিলিয়ে গেল। রুদ্রদা ঝুঁকে পড়ে দেখলো জায়গাটা, তারপর আমার দিকে ঘুরে বলল, এই যে 4 হাত দূরে জায়গাটা দেখছিস, এখানেই মরে পড়েছিল আনন্দবাবু। আর এই যে লোকটা দেখলে আমাদের জায়গাটা দেখিয়ে দিয়ে গেল, ইনি আনন্দবাবুর থানার অত্যন্ত কাছের বন্ধু। উনি তার বন্ধুর এই রকম মৃত্যু মেনে নিতে পারেননি, তাই আমাকে সাহায্য করছেন। চল, যা দেখা হয়ে গেছে, এবারে গনু যাক। আমি রুদ্রদাকে বললাম, তবে উনি যে কোনো কথা বললেন না মুখে? ওর পুলিশ ডিপার্টমেন্ট জানে না যে ও আমাকে সাহায্য করছে। উনি শুভেন্দুর দিয়ে যখন জানতে পারে আমি কেসটা দেখছি, তখন কাল রাতে ফোন করে সাহায্য করার কথাটা বলে। আমাদের কথা হয়েছিল আর জায়গাটা আমাদের শনাক্ত করেই তিনি চলে যাবেন। এই গোপনীয়তাটা তিনি রাখতে চান। আমরা কথা বলতে বলতে সামনের দিকে এগোচ্ছি, হঠাৎ করে কি হলো ঠিক বুঝতে পারলাম না। একটা সাদা রঙের কিছু একটা তীব্র গতিতে ছুটে এলো রুদ্রদাকে লক্ষ্য করে। রুদ্রদা অত্যন্ত চনমনে হলেও ও দেখতে পায়নি, তবু জিনিসটা লক্ষ্যভ্রষ্ট হয়ে পাথরের দেওয়ালে গিয়ে আঘাত করে ধপ করে পড়ল। এমন সময় সামনের দিকের গেটের ঝোপটা হালকা করে নড়ে উঠল, আর একটা লোককে তীব্র গতিতে পালাতে দেখলাম আমরা। রুদ্রদা ওর দিকে ধাওয়া করলো। লোকটার সারা শরীর তখন একটা কালো চাদরে ঢাকা। রাস্তার গাড়ি অটো পেরিয়ে লোকটা দৌড়াচ্ছে দেখতে পেলাম। রুদ্রদা ওর পেছন পেছন। রুদ্রদা এমন সময় রাস্তায় একটা থেমে থাকা ট্যাক্সির ওপর দিয়ে যেভাবে একটা লাফ দিল, তা দেখে তো আমি একটা মোড় বেঁকে মিলিয়ে গেল। অবন্তীদি হঠাৎ কি মনে হতেই ওই পাথরটা তুলে নিল হাতে, তারপর সেটা ঘুরিয়ে পেঁচিয়ে দেখে বলল, দেখ দেখ অনি, এটা তো একটা পাথর যেটা মোড়ানো হয়েছে একটা কাগজ দিয়ে। এটা এমন ভাবে ছোড়া হয়েছে যার মাথায় লাগতো সঙ্গে সঙ্গে মাথা ফেটে যাওয়া অবধারিত ছিল। হঠাৎ করেই আমার চোখ গেল পেঁচিয়ে থাকা পাথরের কাগজটার দিকে। সেইখানে হিন্দিতে লেখা, সাবধান, ওয়াপাস ফিরে যাও, না হলে তোমাদেরও মরতে হবে। আমরা সেইখানেই দাঁড়িয়েছিলাম। হঠাৎ করেই রুদ্রদা একটা কালো চাদর হাতে হাঁপাতে হাঁপাতে আমাদের সামনে এসে দাঁড়ালো। ধরতে পারলে রুদ্রদা? একটুর জন্য ফসকে গেল। রাস্তায় যা জ্যাম, তবে মুখটা পিছন থেকে দেখে নিয়েছি। একটা কালো বড় জরুল আছে মুখে। তোর হাতে ওটা কি? আমার হাতের কাগজটা ছিনিয়ে নিল সে। তারপর একটা তাচ্ছিল্যের হাসি হেসে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে দিল সেটা। আমরা গাড়ি করে আবার ফিরে গেলাম হোটেলে। ফিরতে ফিরতে দুপুর হলো বটে। আমি আর অবন্তীদি রেস্টুরেন্টে খেলাম। রুদ্রদা আজও খাবার ওর ঘরে আনিয়ে নিল। জিজ্ঞেস করাতে বলল, অনেক কটা উত্তর মাথায় গিজগিজ করছে, ভাবতে হবে এখন। তোরা পারলে খেয়ে দে, বিকেলে উদয়গিরি, খণ্ডগিরি আর নন্দনকানন চিড়িয়াখানাটা দেখে আয়। আমার কেসের জন্য তোদের ঘোরা কিচ্ছু হচ্ছে না। আমরাও তাই করলাম। গাড়ি হোটেলের নিচেই ছিল। বিকালের আগে ঘুরে এলাম তাড়াতাড়ি গিয়ে। এক কথায় বলা যায়, ভুবনেশ্বর শহর দারুণ সুন্দর, আর পুরী আমাদের মন কেড়ে নিয়েছে। তবে কাজের জন্য এখনো জগন্নাথ দেবের দর্শন হয়নি। কেসটা মিটলে আগে আমরা জগন্নাথ দেবের দর্শন করতে যাব। রাতে যখন আমরা ফিরলাম, এসে দেখি রুদ্রদা ঘরে নেই। ওর সেই কালো ডায়েরিটা পড়ে আছে খাটের ওপর। আমি চুপচাপ গিয়ে ধরলাম ওটা। বড় বড় করে কটা প্রশ্ন লেখা সেইখানে, কয়েকটায় আবার নীল রঙের কালি দিয়ে দাগ মারাও আছে। ও যে কোথায় গেল কে জানে। রিসেপশনে শুধু চাবি দিয়ে বলে গেছে কোথাও বেরোতে না। আমি খাতার প্রশ্নগুলোতে মনোনিবেশ করলাম। 1. মূর্তি চুরির সাথে খুনের সম্বন্ধ কোথায়? মূর্তিগুলোর সবটার দাম প্রায় কত হতে পারে? আর মূর্তির সাথে অন্য কোনো ভাস্কর্য লুকিয়ে নেই তো? 3. সিংজি লোকটা ঠিক কেমন? ব্যবসাগুলো কি লিগ্যাল? 4. মূর্তিগুলো কি বিক্রি হয়ে গেছে? না হলে হুমকি আর বারবার তদন্ত ছেড়ে যাওয়ার জন্য জোর দিচ্ছে কেন? 5. পুলিশ কেন খুনের তদন্তটা হালকাভাবে নিল? সত্যি তদন্ত হচ্ছে না টাকার ব্যাপার? 6. মূর্তি আর চোরাই মাল কোথায় থাকতে পারে? 7. সমুদ্রে ট্রলার আছে
মানে সহজেই বিদেশে পাচার করে দেওয়া যায়, অথবা উট। প্রশ্নগুলো দেখে আমার অন্তত মাথায় কিছু ঢুকলো না। আর শেষে উট কেন লেখা, কাঠ দিয়ে কি হবে কে জানে। রুদ্রদা ফিরল বেশ রাত করে। ফিরে আসতেই অবন্তীদি ওকে জিজ্ঞাসা করলো, কেসটা কত দূর রুদ্র? রুদ্রদা খানিকটা হেসে বলল, এই তো কলকাতায় গরমের থেকে পালিয়ে বাঁচার জন্য এখানে এলি, এখনই বাড়ি যাওয়ার তারা নাকি? সেটার জন্য নয়, আমাদের এখনো জগন্নাথ দেবের মন্দির দর্শনে যাওয়া হয়নি তো। পুরীধামে এসে জগন্নাথ দেবের মন্দির দর্শন করব না, তা হয়? রুদ্রদা হেসে বলল, জগন্নাথ দেব তোর কথা খুব মনে করছে বুঝলি, তাই তো কাল সকাল সকাল আমরা যাচ্ছি মন্দিরের দিকে। আর আশা করি এই কেসটারও সমাধান হবে কালই। একদম সকাল সকাল তৈরি থাকিস কিন্তু। আর কাল পুলিশও যাচ্ছে আমাদের সাথে। ওকে কেন জিজ্ঞেস করায় শুধু বলল, আজ না, কাল কাল সব প্রশ্নের উত্তর পেয়ে যাবি। পরের দিন দিনের আলো ফোটার আগেই রুদ্রদা আমাদের তুলে দিল। আমি একটু শুয়েছিলাম দেখে বলল, তাড়াতাড়ি উঠে পড়, দেরি করলে আর মন্দিরে চুরি হয়ে যাওয়া আসল মূর্তিগুলো দেখা হবে না তোর। কথাটা শোনা মাত্র আমার চোখের ঘুম উড়ে গেল। আমরা তৈরি হয়ে নিতেই হোটেলের নিচে 3-4টে গাড়ির শব্দ শুনতে পেলাম। নিচে গিয়ে দেখি এ তো খাকি পোশাক পরা এখানকার পুলিশ। ওদের মধ্যে আগের দিনে মন্দিরে দেখা হওয়া লোকটাও ছিল। সে রুদ্রদাকে এসে বলল, ওয়েল ডান মিস্টার রুদ্র, আপনার সন্দেহটাই ঠিক। আমার মনে হয় পাখি এখন খাঁচাই আছে, উড়ে যেতে পারেনি, শুধু এখন সাবধানে গিয়ে ধরতে হবে। রুদ্রদা আর আমরা গাড়িতে উঠে বসতে গাড়ি ছেড়ে দিল। আমাদের হোটেল দিয়ে 20 মিনিটের রাস্তা পুরীর জগন্নাথ দেবের মন্দিরের উদ্দেশ্যে। ধীরে ধীরে আকাশ ফর্সা হচ্ছে। রুদ্রদা লোকটার দিকে তাকিয়ে বলল, ইনি হচ্ছেন সর্বেশ্বর লাহা, ভুবনেশ্বর পুলিশ বিভাগে কাজ করেন। আনন্দবাবুর অত্যন্ত ভালো বন্ধু ছিলেন তিনি, ওনার কাছেই আমি সব জানতে পারি। আর সর্বেশ্বর তোমায় যা যা বলেছি সব মনে আছে তো? পুলিশের বাকি জীবগুলোকে ওই রন্ধনশালার কাছে দাঁড় করাতে বলবে, ওদের ওখানেই পাহাড়ে থাকার কথা বলবে। আমরা যাব সামনের গেট দিয়ে, কেউ যেন পালাতে না পারে। অল্পক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম জগন্নাথ মন্দিরের বাঁ দিকের গেটের খুব কাছে। আমরা প্রবেশ করলাম একটা গেট পেছনের দিকে ফেলে। ওপরে লেখা দেখলাম প্রসাদী রন্ধনশালা। তার মানে এখানেই জগন্নাথ দেবের মহাপ্রসাদ তৈরি হয়। বড় একটা ফাঁকা জায়গা পেরিয়ে আমরা প্রবেশ করলাম। পেছনে 3-4 জন পুলিশ, প্রত্যেকের হাতেই বন্দুক আছে। এই দিকটায় অনেক কাঠ জড়ো করা রয়েছে। ছোটবেলায় শুনেছিলাম এগুলো দিয়ে রথযাত্রার সময় রথ তৈরি হয়, আর সেই রথযাত্রা শেষ হলে সব কাঠ জড়ো করে রাখা হয়, আর সেইগুলো সারা বছর ব্যবহৃত হয় প্রসাদ তৈরির কাজে। সে যাই হোক, আমরা প্রবেশ করতেই চোখে পড়ল বড় বড় ধরনের কিছু চুলা। সেইখানে এখনো কালো পোড়া কাঠ আর ছাই পড়ে আছে। প্রায় 4-5টা লোক সেইখানে জটলা করে কিছু একটা করছিল। হঠাৎ পুলিশ আসতে দেখে কেমন যেন ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। আমরা এগিয়ে গেলাম পেছনের দেওয়াল পেরিয়ে আরও জমিয়ে রাখা কাঠের স্তূপগুলোর দিকে। আরও 4-5 জন লোক সেইখানে কাঠগুলোর দিকে ওইগুলো নিয়ে নাড়াচাড়া করছিল। হঠাৎ ওদের মধ্যেই একজন অত্যন্ত রোগা আর মুখে একটা কালো জরুলযুক্ত লোক আমাদের দিকে তাকাতেই ছুটে পালিয়ে যাওয়ার চেষ্টা করলো। রুদ্রদা হেসে বলল, পালিয়ে লাভ নেই, সব গেটেই পুলিশ আছে, ধরাও ঠিক পড়েই যাবে। কাউকে বেরোতে না দেওয়ার নির্দেশ আছে। রুদ্রদা আর 4 জন পুলিশ এগিয়ে গেল বাকি লোকগুলোর দিকে। সর্বেশ্বর বাবু চিৎকার করে বলে উঠল, চোরাই মালগুলো কোথায়? চোরাই মালগুলো বার কর। লোকগুলো কাঠের স্তূপগুলোর দিকে আঙুল নির্দেশ করলো। উনি আবার বললেন, তাড়াতাড়ি খুঁজে বার করে আন। আমাদের সামনেই লোক 3টে কাঠ সরাতে শুরু করলো। কাঠগুলো ছুঁড়ে ছুঁড়ে ফেলার শব্দ কানে আসছে এখন শুধু। একটুক্ষণ পরেই সেইখান থেকে বেরিয়ে এলো একটা বড় ধরনের কাঠের বাক্স মতন জিনিস। সেটার ডালা খোলার সাথে সাথেই বেরিয়ে পড়ল অভূতপূর্ব সুন্দর পাথরের কাজ করা
ভুবনেশ্বর সূর্য মন্দিরের নৃত্যরতা শিল্প নিদর্শন মূর্তিগুলো। প্রতিটার হাতের কাজ যেন এখন চোখের সামনে স্পষ্ট। রুদ্রদা এগিয়ে গিয়ে বলল, বাক্সটা নিচে দেখুন সরবেশ্বর বাবু, এখানে আরো কিছু হাতে করা নকশা আছে। এগুলো হয়তো হাতছাড়া হয়ে চলে যেত দেশের বাইরে। নিন, আপনার আসামি আর আপনার ভুবনেশ্বরের সম্পদ। আমার কাজ এখানেই শেষ। আমি রুদ্রদার দিকে তাকিয়ে বললাম, আর খুনিদের কি হবে রুদ্রদা? রুদ্রদা হেসে বলল, ওই ঝরুলওয়ালা লোকটা যে ছিল তা আমি ভালো মতোই জানি। ওকে জেরা করলেই বেরিয়ে যাবে। সরবেশ্বর বাবু, আপনি এদের আর আর্টিফ্যাক্টগুলো সরিয়ে নেওয়ার ব্যবস্থা করুন। টুরিস্টের ভিড় এবার বাড়বে। আমরা ততক্ষণ জগন্নাথ দেবের দর্শন করে আসি। ফেরার সময় আমরা একাই ফিরে যেতে পারবো, তাতে আপনার চিন্তা করতে হবে না। আমরা সেইখান থেকে বেরিয়ে এসে দাঁড়ালাম জগন্নাথ দেবের দর্শন করতে। কি আর বলি, আজও সেই দর্শন আমার মনে গেঁথে থাকবে। দর্শন শেষ করে আমরা গাড়ি ধরে নিলাম। রুদ্রদার ড্রাইভারকে যে ঠিকানাটা বলল সেটা শুভেন্দু বাবুর বাড়ি। আমরা বাড়ির দোতলায় প্রবেশ করতেই অনিকেত বাবু এগিয়ে এসে আমাদের অভ্যর্থনা করলেন। আসো আসো রুদ্র, আমার বিশ্বাস ছিল পারলে একমাত্র তুমিই পারবে। সর্বেশ্বর আমাকে সবটা খুলে বলেছে। আজ আমার ছেলে আনন্দের আত্মা শান্তি পেল। চলো ছাদে বসবে, চলো, আমি ওখানে চেয়ার দিতে বলছি। আজ তেমন একটা রোদ নেই। ওনার দোতলার ছাদের উপর দিয়ে সমুদ্রটা কি সুন্দরভাবে দেখা যাচ্ছে। ঢেউয়ের গর্জন শোনা যাচ্ছে পেছনের দিক থেকে। প্রবল জলরাশি বালির উপর আছড়ে পড়ার শব্দ। শুভেন্দু বাবুও সর্বেশ্বর বাবুকে সাথে করে নিয়ে এলেন। বসা হলো ছাদে। সর্বেশ্বর বাবু জানালেন, সিং যে লোকটাকে আর পাওয়া যাচ্ছে না। পুরীর কোনো হোটেলেও নেই। ও আজ এই শহরে আর নয়তো কাল অন্য শহরে। কিন্তু ওর বিজনেস গুলো বন্ধ করা যাবে না। ওর এই আর্টিফ্যাক্ট চুরি করে নকল নকশা তৈরি করে আবার আটকে দিয়ে বিদেশে পাচার করে অনেকদিন ধরেই চলছিল। সূত্র মারফত খবর পাচ্ছি যে এই 7টা মূর্তির জন্য উনি নাকি 3 কোটি টাকা দাম রেখেছিলেন। হয়তো 2-4 দিনের মধ্যেই সেটা বিদেশে পাচার হয়ে যেত। তার আগেই আমরা ধরতে পেরে গেছি। খুনি 3 জন পুলিশের জেরায় স্বীকার করেছে তারাই এসবের পিছনে রয়েছে। শুভেন্দু বাবু রুদ্রদাকে প্রশ্ন করল, তুই বুঝলি কিভাবে যে মূর্তিগুলো এখনো এখানেই আছে, আর ওই জগন্নাথ দেবের মন্দিরের কাছেই ওইগুলো লুকোনো আছে? রুদ্রদা একটা সিগারেট ধরিয়ে বলা শুরু করলো, আসলে যখন সিংজি আমায় বলেছিল যে ওর ট্রলার আছে, তার মানে বাইরে মূর্তি পাচার করে দেওয়া সহজ ব্যাপার। কিন্তু 2বার হুমকি আর আমার উপর অ্যাটাক করার দরুন বুঝতে পারি মূর্তি এখন ওদের কাছেই আছে, আর সেটা কোথাও যায়নি। হয়তো তিনি ভালো খদ্দের পাননি বা আরো চড়া দামের জন্য অপেক্ষা করছিলেন। আর যেই আমি জানলাম ওনার কাঠের ব্যবসা আছে, স্বর্গদ্বারের শ্মশানের কাঠের ডিলার ওরই ডিলার, তখন খোঁজ নেওয়া শুরু করলাম। আর জানতে পারলাম জগন্নাথ দেবের রথ তৈরির জন্য আলাদাভাবে কাঠের যোগানও তিনি দেন। ব্যাস, তখনই মাথায় খেলে গেল দামি মূর্তিগুলো রাখার জন্য ওর থেকে ভালো জায়গা আর হতে পারে না। বাকিটা আপনারা ভালোই জানেন। আর খুনি লোকটাই কাল আমার উপর ভুবনেশ্বরে হামলা করে। কালো চাদরটা খুলে দিয়ে খালি মুখের জরুলটা চোখে পড়েছিল আমার। আজ দেখা মাত্র চিনে গেলাম। সবার মুখেই এখন যেন একটা তৃপ্তির হাসি খেলা করছে। হঠাৎ করেই এমন সময় অনিকেত রঞ্জন ঘোষ অর্থাৎ শুভেন্দু বাবুর হাতে উঠে এলো একটা সাদা কাগজের খাম। তার চোখে জল। তিনি বললেন, রুদ্র, তোমার বুদ্ধির পরিচয় আমি পেয়ে গেছি। এটা আমার ছেলের খুনিকে খুঁজে দেওয়ার জন্য। যত তোমার বুদ্ধি, তা দিয়ে তুমি আরো আরো মানুষকে বিপদের হাত থেকে রক্ষা করো, আরো বেশি বেশি কেস সলভ করো। তোমার বুদ্ধি হাজারো গুণ বৃদ্ধি পাক।
আজ আমরা একদিন আছি পুরীতে, তাও শুভেন্দুবাবুর অতিথি হয়ে। ঘরের জানালা দিয়ে স্পষ্ট দেখা মিলছে সমুদ্রের। কি সুন্দর ঢেউগুলো আসছে, আবার মিলিয়ে যাচ্ছে বালির ওপর। এক কথায় বলা যায় পুরী আমাদের ফেরায়নি। মন শুধু একটাই কথা বলছে, আমি লেখার সময় এই গল্পটার নাম কি দেব। ভিতর থেকে একটা কিছু যেন বলে গেল, রহস্য এবার পুরী ধামে। আপনারা এতক্ষণ শুনছিলেন লেখক রূপম রায়ের কলমে রহস্য যখন পুরী ধামে। গল্পটা কেমন লাগলো আপনাদের জানাতে ভুলবেন না কিন্তু। আরও এরকম রুদ্রদা সিরিজের গল্প শুনতে নিচের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে আমাদের সাপোর্ট করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ। নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা শুনছেন গল্পের আসর। আর আমাদের চ্যানেলে ইতিমধ্যে এসে গেছে গোয়েন্দা রুদ্রদার রহস্য রোমাঞ্চ সিরিজ। আমাদের গল্পের ভান্ডার পেয়েছে ফেলুদা, ব্যোমকেশ কাকাবাবুর মতো শ্রদ্ধেয় চরিত্র। এবার আপনারা শুনে দেখুন রুদ্রদার বেশ কিছু রহস্য রোমাঞ্চ অ্যাডভেঞ্চার সিরিজ। আর সিরিজের 3টি গল্প ইতিমধ্যেই আমাদের চ্যানেলে এসে গেছে, তাই সেইগুলো শুনে আসার সাদর আমন্ত্রণ জানালাম। এই রকম রুদ্রদার সাথে আরও রহস্যের জট ছাড়াতে আর বহু অ্যাডভেঞ্চারের সঙ্গী হতে সাবস্ক্রাইব করে দিন আমাদের পরিবার। চলুন শুরু করা যাক লেখক রূপম রায়ের কলমে রুদ্রদা ও আনুবিস চুরির রহস্য। আচ্ছা দি, তুই তো অনেকদিন ধরে এই একটা বই পড়ছিস দেখলাম। কি বই রে ওটা? শোন, এখন লেখালেখি করা শুরু করেছি, তাই গল্প লিখতে গেলে নিজের নলেজটাও একটু বাড়াতে হয়। তোর মতো নাকি কেস পেলেই খালি রুদ্রদার সঙ্গে টই টই। টপিক চেঞ্জ করিস না তো, বল না ওটা কি বই। রুদ্রদা পাশের ঘরেই ছিল। আমাদের কথা কাটাকাটির শব্দ শুনে এই ঘরে এসে বলল, সকাল সকাল তোদের জ্বালায় বাড়িতে থাকা দায় হয়েছে। এমনিতে হাতে একটা তেমন মাথা খাটাবার মতন কেস পাচ্ছি না, তো মনটা ভালো নেই। আবার তার মধ্যে উঠতে না উঠতেই তোদের এই কীর্তন। দেখো না রুদ্রদা, কখন থেকে বলছি ওই বইটার নাম কি, কিছুতেই বলল না। রুদ্রদা একটু হাঁফ ছেড়ে বাঁচল আর বলল, ও ও আচ্ছা, এই ব্যাপার। হ্যাঁ, দি আমার একটা পুরনো সংগ্রহ করা বই পড়ছে, মিস্ট্রিজ অফ এনশিয়েন্ট ইজিপ্ট। দারুণ হিস্টোরিক্যাল একটা বই। প্রাচীন ইজিপ্টের অনেক না জানা তথ্য আছে বইটাতে। প্রাচীন ইজিপ্টের কথাটা শোনা মাত্র দ্বিগুণ উৎসাহে বললাম, যেমন যেমন কিছু একটা ঘটনা বলো। শোন, ইতিহাসের পাতায় মমির কথা শুনেছিস তো, কিন্তু ভাব এত হাজার বছর আগে প্রাচীন মিশরীয়রা ঠিক কতটা উন্নত হয়েছিল চিকিৎসা বিজ্ঞানে, যে ফেরাওদের দেহ আজও খুলে দেখলে দেখা যাবে তাদের দেহে কোনো পচন ধরেনি। আর যেমন ধর পিরামিড, তখনকার দিনে তো এত বড় বড় যন্ত্র সব ছিল না, কিন্তু এত কঠিন ফিজিক্সের মেজারমেন্ট আর ইঞ্জিনিয়ারিংয়ের হিসাব না জেনেও ওরা এত সুন্দর সুন্দর পিরামিডগুলো বানিয়ে ফেললো কিভাবে। আর তোদের এও জানা উচিত, প্রাচীন মিশরীয়রা কিন্তু অনেক রকম দেবদেবীর পুজো করত। যেমন ওরা বিড়াল, কুকুর, শিয়াল, কুমির, আরো অনেক অপদেবতার পুজো করত। আরো অনেক কিছু জানার আছে, বুঝলি। অবন্তিদি একটু হেসে বলল, এই গোবর পোড়াটার মাথায় ঢুকবে? ওকে আমি বইটা দেবো একদিন, পড়ুক, ভালো লাগবে। আমার পড়া প্রায় শেষের দিকে, বুঝলি রুদ্র। তা দি কোন জায়গাটা সব থেকে মনে ধরলো বইয়ের? দি একটু ভেবে নিয়ে বলল, হ্যাঁ, আনুবিসের জায়গাটা দারুণ ইন্টারেস্টিং কিন্তু। আর তুতেন খামেনের সমাধি আবিষ্কারের পর ঘটে যাওয়া ঘটনাগুলো। আমি এইসব কি বুঝতে পারছিলাম না, তাই বললাম, রুদ্রদা আনুবিস কি? রুদ্রদা একটু ভেবে বলল, বললাম না, প্রাচীন মিশরীয়রা অনেক দেবদেবীর পুজো করত। আনুবিসকে ওরা বলতো গড অফ ডেথ, যার পুরো শরীর একটা মানুষের মতন হলেও তার মাথাটা ছিল শিয়ালের। কথাটা শেষ করার আগেই ফোনটা বেজে উঠল।
রুদ্রদা ছুটে গিয়ে ফোনটা তুলে নিল। তারপর, হ্যালো, রুদ্রশঙ্কর রায় স্পিকিং। হ্যাঁ বলুন শান্তনুবাবু, এক্ষুনি বেরোতে হবে? খুব জরুরি দরকার? আচ্ছা 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 আচ্ছা, আমি আসছি যত তাড়াতাড়ি সম্ভব। আচ্ছা, আপনি গাড়ি পাঠালে তো ভালোই হয়। বেশ বেশ, রাখুন। রুদ্রদা রিসিভারটা নামিয়ে রেখে বলল, চলনি, তৈরি হয়ে নে। একটা অকশন হাউসে চুরি, কয়েক লাখ টাকার একটা দামি পাথরের মূর্তি খোয়া গেছে। রাখালবাবু গাড়ি পাঠাচ্ছেন নিশ্চয়ই। দাঁড়াও দাঁড়াও, আমি তৈরি হয়ে আসি। আমি ও রুদ্রদা তৈরি হতে হতেই গাড়ির শব্দ পেলাম। গাড়ি বাড়ির নিচে এসে হর্ন দিল। অবন্তী দিয়েও খালি বসেছিল। ও আজ আমাদের সাথেই যাচ্ছে এই কেসটায়। আমরা তৈরি হয়ে নিচে গিয়ে দেখলাম শান্তনুবাবুর পুলিশ জিপ দাঁড়িয়ে আছে। আমরাও উঠে পড়লাম। গাড়ির চালক এক নতুন হাবিলদার, তাই জন্য আর রুদ্রদাকে কোনো প্রশ্ন করল না। ছেলেটির গাড়ি চালানোর হাত বেশ ভালো। বড় রাস্তায় উঠে গাড়ি জোরে টেনে সে পাটুলির দিকে এগিয়ে চলল। এখন রাস্তায় বেশ জ্যাম নেই, খালি রাস্তা, তাই বলেই হয়তো ছেলেটি খুব তাড়াতাড়ি পৌঁছে দিল আমাদের। অকশন হাউসটা বেশ বড় ধরনের দেখলাম। একটা বড় দোতলা বাড়ি, তার নিচের তলায় সব জিনিসপত্র রাখা। নিচে অল্প লোকও চোখে পড়ল আমাদের। বুঝলাম নিচের তলায় অফিস, আর উপরে হয়তো বাড়ির মালিক নিজে থাকেন। ভিতরে আসতেই চোখে পড়ল এদিক ওদিক সাজানো বহু পুরনো অ্যান্টিকের জিনিস। রুদ্রদা আমায় একটা ছোট হলঘরের মতো জায়গা দেখিয়ে বলল, দেখনি, ওইটা হলো অকশন রুম, ওখানেই জিনিস কেনা বেচা হয়, বুঝলি? এদিকে আগেও এসেছি, কিন্তু দোকানটা চোখে পড়লেও কোনোদিন আমাদের ভিতরে ঢোকা হয়নি। আজ বাইরে বেশ কয়েকজন পুলিশ পাহারা দিচ্ছে। আমরা ভিতরে গিয়ে দেখি শান্তনুবাবু সেখানে এক সোফার উপর বসে অন্য একজন মানুষের সাথে কথা বলছেন। তার কথা শুনে মনে হলো বাঙালি নন, কারণ তার কথায় হিন্দির টান আছে। মাঝারি গরম, শরীরে দামি মসলিনের কাজ করা পাঞ্জাবি পরেছেন তিনি। বয়স যতদূর আন্দাজ 45 থেকে 50-এর ঘরে। গায়ের রং শ্যামলা, আর মাথা জোড়া এক মস্ত টাক, আর হাতে ধরা একটা সুন্দর কাজ করা লাঠি। ওটার ওপরটা যে কোনো চকচকে ধাতুর, তাতে আমার সন্দেহ নেই। আমাদের দেখেই শান্তনুবাবু ও লোকটি হাত জোর করে উঠে দাঁড়ালো। আমরাও নমস্কার জানিয়ে এগিয়ে গেলাম। শান্তনুবাবুই প্রথমে বললেন, আরে আসো আসো রুদ্র, বসো, পরিচয় করিয়ে দিই। ইনি হচ্ছেন এই অকশন হাউসের মালিক বলবন্তজি। আর বলবন্তজি, ইনি হচ্ছেন সেই বিখ্যাত গোয়েন্দা রুদ্র শঙ্কর রায়। আর এরা দুইজন ওর সহকারীও বলতে পারেন। কথাটা বলে শান্তনুবাবু একটু হো হো করে হেসে নিলেন। তারপর অবন্তীদের দিকে তাকিয়ে বলল, বাহ, আজ তুমিও আছো দেখছি। আগের সপ্তাহে তোমার হাতে রান্না করা চিংড়ি মালাইকারিটা এখনো মুখে লেগে আছে, বুঝলে অবন্তী? অবন্তীদি খালি হাসল। রুদ্রদা আর আমরা অন্য সোফাটার দিকে এগিয়ে গিয়ে বসলাম। রুদ্রদাই বলল, হ্যাঁ বলুন, কি চুরি হয়েছে? ফোনে তো পুরোটা বললেন না, এখন সবটা খুলে বলুন। অবন্তীদি দেখলাম ওর ছোট নোটবুকটা বার করে নিল। বুঝলাম ও পুরো ঘটনাটা লিখে নেবে। শান্তনুবাবু একটা কাগজ ওর পকেট থেকে বার করে রুদ্রদার দিকে এগিয়ে দিল। আমি পাশেই ছিলাম, তাই চোখে পড়ল ওটা। সেখানে লেখা আছে, দেবতা আনুবিস ভালো নয়, তাতে ঘরে অমঙ্গল হয়। ওটা সিন্দুক থেকে বার করে রাখবেন, তাতে আপনারই মঙ্গল। আনুবিস লেখাটা দেখা মাত্র আমার মনটা কেমন করে উঠল। এ তো সেই ইজিপ্টের ভয়ানক মৃত্যুর দেবতা। এই দোকানে এই সবও কেনাবেচা হয় নাকি? রুদ্রদা বলল, এটা তো একটা ক্লিয়ার হুমকি চিঠি। আপনি যখন জানতেন এই চিঠিটার কথা, তবে পুলিশকে আগে খবর দেননি কেন? বলবন্তজি একটু ইতস্তত হয়ে বললেন, আসলে রুদ্রবাবু, আমার এই ব্যবসা অনেক দিনের, আর বোঝেনি, অনেক দামি দামি অ্যান্টিক আমার কালেকশনে থাকে। একটা ভালো সিন্দুক আমার দরকার হয়।
এই বেশি দামি জিনিসগুলো রাখতে। আমারও ওই রকম একটা সিন্ধুক আছে, তাই ওই হুমকি আমায় দিয়ে লাভ নেই। কোনো চোরই এই সিন্ধুক খুলতে পারবে না, কারণ পুরা সিন্ধুক লোহার, আর চাবি একটাই, ওটা শুধু আমার কাছেই থাকে। সেটাও খুব সিক্রেট ভাবে রাখি আমি। কথাটা বলার সময় বলবন্তজির মুখে একটা হাসি খেলে গেল। রুদ্রদা শুধু বলল, আই সি। আচ্ছা, তারপর বলুন কিভাবে চুরি গেল জিনিসটা। বলবন্তজি আবার বলা শুরু করলেন, রুদ্রবাবু, যে আনুবিসের মূর্তি আমার কাছে ছিল সেটা একদম আসলি কালো কাস্টি পাথরের তৈরি, হোল বডি গোল্ড দিয়ে কাজ করা। আর সব থেকে ভ্যালুয়েবল হলো ওই আনুবিসের চোখ দুটো নীল রঙের দামি পাথর দিয়ে তৈরি। ওই মূর্তি খুব ইজিপ্ট থেকে এসেছে, আর কোনো এক সমাধি ক্ষেত্রে নাকি ওটা পাওয়া গেছিল। তারপর চোরা মার্কেট ঘুরে সেটা ধীরে ধীরে আমার হাতে আসে। আর মূর্তিটার একটা হিস্টোরিক্যাল ভ্যালু আছে, বুঝতেই পারছেন। তাই ওটার দাম এখন কত, একটা আন্দাজ নিশ্চয়ই করতে পারছেন রুদ্রবাবু। শান্তনুবাবু একটু মাথা নাড়িয়ে বলল, তা লাখ তিনেক তো হবে। বলবন্তজি হেসে বললেন, ওই মূর্তি আসল ভ্যালু হলো কমসে কম 10 লাখ, আর সেটার জন্যই ওটা চুরি গেছে। 10 লাখ! কথাটা শুনে আমার মনটা কেমন যেন করে উঠল। 10 লাখের একটা মূর্তি মানে তো বিশাল ব্যাপার। আর তার থেকেও ভালো হবে যদি রুদ্রদা সেই মূর্তি খুঁজে বের করে দিতে পারে। আমার খুব ইচ্ছা ওই মূর্তিটা একবার দেখার। সে যাই হোক, বলবন্তজি বললেন, এই যে আজ ফ্রাইডে, সো এই মূর্তিটা আজই অকশনে ওঠার কথা। কিন্তু আমাদের অকশন হাউসের একটা নিয়ম আছে, যদি কোনো অ্যান্টিক বেচতে হয় সেটা শোরুমে সাজিয়ে রাখতে হয়, যাতে মানুষ ওটা দেখে তারপর ভ্যালু বুঝে কিনবে। সবসময় রাতে ওটা সিন্ধুকে থাকলেও এই 3 দিন অকশন রুমে থাকার জন্য ওটা তোলা হয়নি। আর আজ সকালে ঘুম থেকে উঠে দেখি সেই মূর্তি নেই। ভাবুন একবার, সকাল সকাল কত বড় লস হয়ে গেল আমার। রুদ্রদা দেখলাম এতক্ষণ চুপ করে থেকে ওর কথাগুলো শুনছিল। এবার বলল, আচ্ছা বলবন্তজি, আপনি বললেন মূর্তিটা 3 দিন অকশন রুমে ছিল, তার মানে কেউ না কেউ মূর্তিটা পছন্দ করেছে বা কেউ কিনবে বলে কথা বলেছে। তার মধ্যে কি আপনার কাউকে সন্দেহ হয়? বলবন্তজি একটু ভেবে বললেন, হ্যাঁ, আমি এই কথাটাও ভেবে দেখেছি। ওই মূর্তি খরিদনার জন্য আমার কাছে মোট 3টে মানুষ এসেছিল। বলতে পারেন দে আর এক্সট্রিমলি রিচ। নিলামে উঠলে তাদের মধ্যে কেউ একটা ওটা আমার থেকে কিনতো, এটা আমার জানা। তা ওদের কাউকে সন্দেহ হয় কি? তা 2 জনকে তো হয় না, কারণ ওরা খানদানি বড় লোক, সো ওরা টাকা দিয়ে জিনিসটা কিনবে আমার মনে হয়। কিন্তু একটা লোক নাম আকাশ সিং আছে, আগেও আমার দিয়ে অনেক অনেক দামি অ্যান্টিক্স কিনেছে। তবে ও আমায় বলেছিল ওর কাছে এখন অত টাকা নেই, তবে ওর মূর্তিটা কেনার ইচ্ছে ছিল বিকজ অফ ইটস হিস্টোরিক্যাল ভ্যালু, নো। কিন্তু আমার কি করার বলেন, যে ভালো দাম দেবে তাকেই তোটা আমি দেব, আমার অকশনের নিয়ম তো তাই। আর আমি ওকে বলেইছিলাম ফ্রাইডে অকশন, যদি আপনি ওই টাকা জোগাড় করতে পারেন তবেই কিনে নেবেন আমার থেকে নিলামে উঠলে। লোকটা তখন তার গরম রক্ত চোখে আমার দিকে তাকিয়েছিল রুদ্রবাবু, আমার আজও মনে পড়ে। শান্তনুবাবু পিছন থেকে বললেন, তা কি করেন তোমার এই আকাশ সিং? আর বাকি যে 2 জন আছে তাদের নাম ঠিকানাও আমায় জানতে হবে, তাতে পুলিশের সুবিধাই হবে। আর আমার তো মনে হয় এই আকাশ সিংকে সরাসরি জেরা করলেই হয়তো আসল মাল বেরিয়ে আসবে। রুদ্রদা তাতে বাধা দিয়ে বলল, না শান্তনুবাবু, আপনি তা পারেন না, কারণ আপনার কাছে তার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। তাই কারো বাড়ি গিয়ে
আপনি আর যাই হোক তল্লাশি চালাতে পারবেন না। শান্তনুবাবু একটু মাথা চুলকে বলল, তাও ঠিক, কিন্তু ওদের নাম ঠিকানা আর সব ডিটেলস তো আমার চাই। বলবন্তজি, আপনার কাছে পেয়ে যাব আশা করি। সে আমি জানিয়ে দিচ্ছি, লেকিন ও মূর্তি আমার যেভাবেই হোক চাই। আর তাই আমি রুদ্রবাবুকে এই কেসটা দিচ্ছি, যেন খুব তাড়াতাড়ি আমার মূর্তিটা ফিরে পাই। রুদ্রদা এবার উঠে গিয়ে বলল, আপনার সেই সিন্দুকটা দেখা যায় যেখানে ওই মূর্তিটা থাকতো? কিন্তু মূর্তিটা তো এই 3 দিন বাইরে বার করাই ছিল, তাই তাই ওটা দেখে লাভ কি হবে? ওটাও তো খালি। তাও আপনারা বলছেন যখন, আপনারা আমার সাথে আসুন আমার ওপরের ঘোরে। আমরা সিঁড়ি দিয়ে উঠে গেলাম বলবন্তজির পিছন পিছন। বেশ বড় ধরনের বিদেশি কায়দায় সাজানো উপরটা। বলবন্তজি একটা ঘরের সামনে এসে আমাদের দিকে ঘুরে বললেন, আপনারা একটু বাইরে দাঁড়ান, আমি এই সিন্দুকটা একটু খুলে নি। বুঝতেই পারছেন, আমি এই সিন্দুকের চাবি খোলার ব্যাপারটা সিক্রেটই রাখতে চাই। কেউ আপত্তি করল না। 2 মিনিটের মাথায় আমাদের ঘরে আসতে বললেন তিনি। ঘরের এক কোণায় একটি টেবিলের উপর রাখা সিন্দুকটা বেশ সুন্দর কাজ করা। ওটা এখন খোলা রয়েছে আর সেটা ফাঁকা। রুদ্রদা এগিয়ে যায়, চারিদিকে ঘুরে পুরো সিন্দুকটা ভালো করে দেখল, তারপর বলল, চলুন, আমার যা দেখার দেখা হয়ে গেছে। রুদ্রদার মুখে তখন যেন ছোট একটা হাসি চোখে পড়ল আমার। আমরা আবার নিচে এসে বসায় রুদ্রদাই প্রথম কথা বলল, আচ্ছা বলবন্তজি, আপনার হাতের ওই লাঠিটার উপর দিকের বাঁটটা কি পুরো সোনার? বলবন্তজি একটু থমকে অবাক হয়ে বললেন, হ্যাঁ রুদ্রবাবু, আমার একটা শোক বলতে পারেন। রুদ্রদা বলল, আর বলবন্তজি, ওটা তো অনেক দামি মূর্তি, তবে আপনি ওটার ইন্স্যুরেন্স করিয়ে রাখেননি। তাহলে তো আর কোনো চিন্তাই করতে হবে না। বলবন্তজি বললেন, না রুদ্রবাবু, টাকাটা বড় কথা নয়, ওটার মতন ভ্যালুয়েবল জিনিস পাওয়াটা ভীষণই দুষ্কর। আর ইন্স্যুর আমি করিয়ে রেখেছি, ওটা নিয়ে অসুবিধে হবে না। লেকিন ওই মূর্তিটা আমার চাই রুদ্রবাবু। রুদ্রদা উঠে বলল, ঠিক আছে, ধন্যবাদ বলবন্তজি, আমি যথাসাধ্য চেষ্টা করব আপনার মূর্তি উদ্ধার করে দেওয়ার। কেসটা আমি নিলাম। তাহলে আজ আমরা উঠি, কেমন? অবন্তীদির কাছে নোটবুক আর পেন থাকায় আকাশ সিং আর 2 জনের ঠিকানা লেখার দায়িত্ব ওই পালন করল। শান্তনুবাবু আমাদের ছেড়ে আসার কথা বলতেই আমরা শান্তনুবাবুর জিপেই বাড়ি ফিরলাম। আর গাড়ি থেকে নেমে রুদ্রদা শান্তনুবাবুকে বলল, আপনি একটা কাজ করুন শান্তনুবাবু, আজ রাতের মধ্যেই আকাশ সিং আর বাকি জনের ব্যাপারে যতটা তথ্য পারবেন বার করে ফোনে জানান। শান্তনুবাবু একটু হেসে বললেন, এ আর কি এমন বড় কাজ বলুন, হয়ে যাবে। শান্তনুবাবুর জিপটা ধোঁয়া উড়িয়ে বেরিয়ে গেল। সেই দিন খাওয়ার টেবিলে বসে রুদ্রদা বলল, গণেশদি, আমার খুব ইচ্ছা ছিল ওই আনুবিজের আসল মূর্তিটা নিজের হাতে দেখার। তার জন্য এই কেসটা হাতে নিলাম। জিনিসটার অনেক ভ্যালু আছে। অবন্তীদি শুধু বলল, সে তুই যা ইচ্ছা কর, তবে কেসটা সলভ করার পর কিন্তু সব হিসাব করে পুরোটা বলতে হবে, ওটা তোর কাজ। আমি রুদ্রদা আর দিদির মাঝে বসে এইসব কথা শুনছি। একটা প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল, করেই ফেললাম। আচ্ছা রুদ্রদা, বলবন্তজি কিন্তু আমাদের সামনে ওর সিন্দুকটা খুলল না, আর যদি ওটা কোনো চাবি দিয়ে খুলে থাকে তবে একবারও চাবির ঝনঝন ধাতব শব্দ হবে না? রুদ্রদা বলল, হ্যাঁ উনি, ব্যাপারটা তুই ভালোই ধরেছিস, আমিও ভাবছিলাম এটা নিয়ে। তবে ওটা যে বড় কোনো ব্যাপার না, কারণ উনিও তো সাবধানে চাবিটা লাগিয়েছিলেন। তবে আর একটা ব্যাপার তোরা লক্ষ্য করিসনি, যেটা শুধুমাত্র আমি দেখেছি। অবন্তীদি উত্তেজিত হয়ে বলল, কি? আমি যখন সিন্দুকটার কাছে গেলাম, সেখানে কোনো
চাবি লাগানোর লক কিন্তু পেলাম না। তার জায়গায় ছিল একটি মাত্র ছিদ্র। তাই বলাই যায় উনি হয়তো অন্য কিছু ব্যবস্থা করে রেখেছেন সিন্দুকটা খোলার জন্য। আমি তৎক্ষণাৎ বললাম, তাহলে কি নম্বর প্যাটার্ন আছে সিন্ধুকের নিচে বা কোথাও? রুদ্রদা একটু হেসে বলল, হতেই পারে। সেই দিন দুপুরে আর তেমন কিছু ঘটেনি। আমি দুপুরে বসে বসে দিদির ওই বইটা পড়ে দেখছিলাম। ইজিপ্ট নিয়ে লেখা দারুণ একটা বই। সে যাই হোক, রাতের বেলা খালি বসার ঘরে ফোনটা বেজে উঠল। শান্তনুবাবু ফোন করে বললেন, হ্যাঁ রুদ্র, শোনো, আকাশ সিং লোকটা সত্যি সন্দেহজনক। কারণ লোকটা পেশায় একজন ইতিহাসের অধ্যাপক, আর ওনার কাছেও অনেক ইতিহাসের পুরানো অ্যান্টিক্স আছে। আর ভদ্রলোক ইদানিং রেসের মাঠে জুয়া খেলা শুরু করেছেন। আর খবর নিয়ে জানলাম উনি বেশ ভালো মোটা টাকা জিতেওছেন এই জুয়াতে, বুঝলে কিনা? তাই বলাই যায় ওনার হঠাৎ করে বড়লোক হওয়ার কারণ ওইটাই। তবে লোকটার বাড়িতে আনুবিসের মূর্তিটা আছে বা উনি নিয়েছেন কিনা সেটা বলা যাবে না। আর লোকটার আর্টের হাত বেশ ভালো, দারুণ হাতের কাজ জানেন। তবে লোকটার অ্যান্টিক্স কালেকশনটা নিজের ইতিহাসের প্রতি ভালোবাসার জন্যই। এই গেল আকাশ সিং এর গল্প। আর অন্য দুইজন, ওরা তো হলো জাত বড় লোক। ওদের মূর্তিটার ভ্যালু নিয়ে বিশেষ কোনো মাথা ব্যথা নেই। ওরা শখের জন্য অ্যান্টিক্স জমায়। তাই আশা করি ওদের নিয়ে চিন্তা করার কোনো ব্যাপার নেই। আর আসল কথা, আকাশ সিংকে কিন্তু দিনের বেলা পাবে না রুদ্র। অধ্যাপক মানুষ তো, তাই চেষ্টা করবে ওর বাড়ি বিকেলের দিকে যাওয়ার। লোকটাকে তখন বাড়ি পাবে আশা করি। রুদ্রদা খালি শান্তনুবাবুকে বলল, ঠিক আছে, তবে আকাশ সিং লোকটাকে একটু বাজিয়ে দেখা যাক, যদি কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে পড়ে। ওকে, ধন্যবাদ শান্তনুবাবু। রুদ্রদা ফোন রেখে বলল, কাল আমি একবার নিজের পরিচয় গোপন রেখে আকাশ সিং লোকটার বাড়ি যাব। লোকটাকে একবার দেখে আসা যাক, কি বলিস অনি? তার জন্য আমার তোকে দরকার হবে। কাল তৈরি হয়ে নিস। আমার মনটা কেমন যেন বলছিল রুদ্রদা আমায় সাথেই নেবে। সেটাই হলো। পরের দিন সন্ধ্যাবেলা চাটা খেয়ে আমি তৈরি হয়ে নিলাম। রুদ্রদা দেখলাম একটা স্যুট পরে তৈরি হয়ে এলো, আর ওর কাঁধে ঝুলছে একটা ক্যামেরা। রুদ্রদার এই ক্যামেরাটা ও যখন কলেজে পড়তো তখন ওর ফটোগ্রাফির শখ ছিল, তাই কিনেছিল। আমিও ভালো মতো ওটা ইউজ করতে পারি। কিন্তু ও ওটা নিয়ে এগিয়ে এসে আমার গলায় ঝুলিয়ে দিয়ে বলল, শোননি, তুই এখন একজন কলেজের স্টুডেন্ট, আর তোর হিস্ট্রি প্রজেক্টের জন্য কিছু দারুণ অ্যান্টিক্সের ছবি চাই। তাই জন্য আমরা আকাশ সিং এর বাড়ি যাচ্ছি। আর আমি তোর দাদা। কলেজের নাম জিজ্ঞেস করলে বলে দিবি বিবেকানন্দ ইউনিভার্সিটি। ব্যাস, সব মনে থাকবে তো যা যা বললাম? উনি একজন প্রফেসর, তাই ওটার সুযোগ নেই আমাদের সব জানতে হবে। আর লোকটা কিছুতেই স্টুডেন্টকে ফিরিয়ে দেবে না আশা করি। আমি বললাম, ট্যাক্সি নেবে নাকি রুদ্রদা? রুদ্রদা বলল, তার দরকার পড়বে না, বেশি দূরে নয়, আমাদের বাড়ি থেকে মিনিট 20 হাঁটার পথ। গল্প করতে করতে পৌঁছে যাব। চ। তাই চলো তাহলে। আজ ফুটপাতে বেশি ভিড় নেই, তাও বর্তমান গাড়ির হর্নের আওয়াজ, পাশ দিয়ে যাওয়া বাসের কন্ডাক্টরের চিৎকার, ওপাশ দিয়ে ফেরিওয়ালার শব্দ, সব মিলিয়ে কিন্তু কলকাতা তার জায়গাতেই আছে। রাস্তায় বাতিগুলো জ্বলে গেছে। রুদ্রদা আর আমি পথ ধরে হাঁটছি। রুদ্রদা আমায় বলল, চলানি, এই গলির ভেতরটা দিয়ে যাওয়া যাক। একটু অন্ধকার হবে ঠিক, কিন্তু তাড়াতাড়ি পৌঁছে যাব। সত্যি বেশ সময় কমই লাগলো। আমরা সেই রাস্তা পেরিয়ে বড় রাস্তায় পড়ার সাথে সাথেই আমাদের চোখে পড়ল এক পেল্লায় দোতলা বাড়ি। বাড়ির গেটটাই অনেক বড়। একটা পাহারাদার গেটে বসে আছেন। আমাদের দেখেই তাড়াতাড়ি গেট খুলে দিল। বাড়িটার দরজা অবধি সেই আমাদের এগিয়ে দিল। বড় বেশ একটা বাগান বাড়ি অবধি চলে গেছে। তার মাঝখানে পাথর বিছানো রাস্তা।
সেইখানে একটা সাদা রঙের অ্যাম্বুসার গাড়ি দাঁড়িয়ে আছে। রুদ্রদা এগিয়ে গিয়ে ডোরবেল টিপতেই সামনে একটি চাকর এসে দরজা খুলে দিল আর আমাদের নিয়ে গেল একটা বসার ঘরে। চাকরটা আমাদের বসতে বলে চলে গেল। উনি যে কোনো অধ্যাপক হবেন তার বলে দিতে হয় না, কারণ ওনার ঘরে বসতেই এক আলমারি ভর্তি বই রাখা আর ঘর সাজানো বহু সুন্দর সুন্দর মূর্তি আর ফুলদানি দিয়ে। বোঝা গেল লোকটার ঘর সাজানোর শখ আছে। এমন সময় ঘরে প্রবেশ করল একজন বছর 40-এর ভদ্রলোক। ছিপছিপে শরীর, প্রায় 6 ফুটের কাছাকাছি হাইট হবে। নাকের কাছে একটা মোটা গোঁফ যা লোকটার ব্যক্তিত্বকে 100 গুণ বাড়িয়ে দিচ্ছে। উনি প্রবেশ করার সাথে সাথেই রুদ্রদা উঠে প্রণাম জানালো। উনি হাতে একটা সিগারেট খাচ্ছিলেন। আমাদের দেখেই রাশভারী গলায় বলে উঠলেন, আপনাদের তো ঠিক চিনলাম না। রুদ্রদা নম্র গলায় বলল, নমস্কার, আমার নাম সুবিমল, আর এটা আমার ছোট ভাই অনিরুদ্ধ। আমিও ছোট করে নমস্কার জানিয়ে দিলাম। সে ঠিক আছে, কিন্তু আপনাদের আগমনের কারণটা বলুন। রুদ্রদা এবার বলল, এই যে আমার ভাইটিকে দেখছেন, ইতিহাসের ছাত্র। ওর কলেজে নাকি কি সব প্রজেক্ট দিয়েছে, তাই কিছু পুরনো ইজিপ্টের অ্যান্টিক্সের ছবি লাগবে। ও ক্যামেরাও নিয়ে বেরিয়েছে। আমি শুনেছি আপনি অনেক অ্যান্টিক্স কালেক্ট করেন, তাই ওকে আপনার কাছেই নিয়ে এলাম। যদি দয়া করে আপনি ওকে ওইগুলোর কিছু ছবি তুলতে দেন তাহলে খুব ভালো হয় স্যার। আকাশ সিং লোকটা দেখলাম রুদ্রদার কথা একটু খুশি হয়েই বললেন, ও আই সি। কেউ যদি জিনিসগুলো দেখতে চায় আমি দেখাতে পারি, তবে অতি সাবধানে ওই সমস্ত জিনিস হ্যান্ডেল করতে হয়। আপনারা আমার সাথেই আসুন উপরের ঘরে। তা আপনার ভাইয়ের কোন কলেজে পড়া হয়? আমি নিজেই বললাম, বিবেকানন্দ ইউনিভার্সিটি। আচ্ছা আচ্ছা, বুঝলাম। ওরা এত ভালো কলেজ প্রজেক্ট দিচ্ছে এটা জেনেই তো আমার ভালো লাগলো। তা তুমি ক্যামেরায় ছবি তুলতে পারো তো? আমি মাথা নেড়ে সম্মতি জানিয়ে দিলাম। ওনার ওপরের একটা ঘর পুরোটাই বইয়ে ঠাসা, সবই ইতিহাসের, কিন্তু তার মধ্যেই চারিদিকে সাজানো রয়েছে সুন্দর সুন্দর অ্যান্টিক্সের জিনিসগুলো, বেশিরভাগ পোড়া মাটির আর পাথরের কাজ করা মূর্তি। রুদ্রদা একটা সুন্দর নৌকা দেখিয়ে বলল ওটা নাকি হাতির দাঁতের তৈরি। আর সব থেকে অবাক করা জিনিসটা হলো একটা পুরনো আমলের রিভলভার। আকাশ সিং লোকটা ওটা দেখিয়ে বললেন, এই জিনিস সহজে পাবেন। এটা ব্রিটিশ আমলের রেজিমেন্টের সেনাদের ব্যবহার করা রিভলভার। রুদ্রদা সব জিনিসগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল, আর আমি নিজের ক্যামেরাতে ছবি তুলে রাখছিলাম। রুদ্রদা ওনাকে বলল, আকাশবাবু, আপনার তো দারুণ কালেকশন দেখছি। অনেক টাকা খরচ হয়েছে হয়তো এইসব কিনতে। সে একটু হয় বটে, তবে নিজের সারাটা জীবন তো ইতিহাসকে ভালোবেসে কাটিয়ে দিলাম। বিয়ে থা কিছুই করিনি, তাই এই সমস্ত ইতিহাসের অ্যান্টিক্স কেনার আর জমাবার লোভ একদমই সামলাতে পারি না। আর টাকা রেখে কি বা করব বলুন, খাবে কি? তাই এটা আমার একটা শখ বলতে পারেন। রুদ্রদা কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু আমার মনে একটা প্রশ্ন উঁকি মারছিল। করেই ফেললাম, আচ্ছা স্যার, আপনার কাছে আনুবিসের মূর্তি নেই? আমি বুঝলাম কথাটা বলেই ভুল করেছি। আকাশবাবুর কান মুখ দেখলাম রাগে গরম হয়ে গেছে। যে লোকটা এই কিছুক্ষণ আগে আমাদের সাথে ভালোভাবে কথা বলছিল, হঠাৎ করে রেগে যাওয়ায় যেন অন্য রূপ ধারণ করেছে। তিনি বললেন, রাবিশ, একটা দারুণ সুন্দর আনুবিসের মূর্তি পেয়েছিলাম। আমি ইতিহাসের মানুষ, আসল জিনিস চিনতে মোটেই ভুল হয় না। ওটা খাঁটি জিনিস ছিল, ভেবেছিলাম কিনে নেব, কিন্তু এই মাসে রেসের মাঠে একটা মোটা টাকা লস খেয়েছি। টাকাটা হাতে থাকলে সঙ্গে সঙ্গেই আমি কিনে নিতাম ওটা। ওরা ব্যবসায়ী, আর্টের কদর ওরা বোঝে না। মূর্তিটা আমার কেনার খুবই ইচ্ছা ছিল। রুদ্রদা একটু পরিস্থিতি নরম করার জন্য বলল, না না, আমার ভাই আজই একটা ইজিপ্ট নিয়ে বই পড়ছিল, হয়তো নামটা কোথাও দেখেছে, তাই মুখ ফসকে বার করে ফেলেছে। লোকটা এবার আমার দিকে এগিয়ে এসে শান্ত গলায় বললেন, তুমি আনুবিসের মূর্তি দেখবে? আসো আমার সাথে।
রুদ্রদার চোখটা জল জল করে উঠল। আমি মনে মনে ভাবছি, তাহলে উনি সেই আনুবিসের মূর্তি চুরি করেছেন। লোকটা আমাদের নিয়ে এগিয়ে গিয়ে একটা বন্ধ অন্ধকার ঘরে প্রবেশ করলেন। তারপর টেবিলের ওপর ছোট একটা বাল্ব জ্বালিয়ে দিলেন। সেই টেবিলের ওপর নানা ধরনের কাজের যন্ত্রপাতি রাখা আছে। এদিক ওদিক ছড়িয়ে আছে অনেক বড় পাথরের টুকরো। হঠাৎ আমার মনে পড়ল, শান্তনুবাবু বলেছিলেন ওনার হাতের কাজ নাকি খুব ভালো। তিনি এগিয়ে গিয়ে একটা ড্রয়ার খুলে একটা কালো জিনিস বার করে আনলেন। সেটা দেখে তো আমি কারণ হাত বিগত এর কালো পাথরের তৈরি একটা মূর্তি। অতি নিপুণভাবে মূর্তিটা তৈরি করা হয়েছে। মূর্তিটা দেখে কেমন যেন ভয় হয়। মূর্তির পুরো শরীরটা মানুষের মতো হলেও মুখটা শিয়ালের মতো। আর সেই দেবতার পুরো শরীর জুড়ে খোদাই করা রয়েছে অসংখ্য গহনা। শিল্পীর হাতের প্রশংসা না করার কোনো প্রশ্নই ওঠে না। রুদ্রদা বলল, আপনার তো দারুণ হাত মশাই। এত সুন্দর মূর্তি যে আপনি বানিয়েছেন বিশ্বাস করতে পারছি না, কিন্তু আপনি এটা বানালেন কিভাবে? আকাশবাবু দেখলাম একটা শান্ত গলায় বললেন, খুব সহজ। আমি যেদিন অকশন হাউসে মূর্তিটা দেখতে গিয়েছিলাম, একটা ক্যামেরাও ছিল আমার সাথে। মালিক বলবন্ত লোকটা দেখার আগেই একটা ছবি তুলে রেখেছিলাম। সময় করে বানিয়ে ফেললাম। দারুণ দারুণ হাতের কাজ আপনার। আমি ছবিতে দেখেছিলাম, পুরো সেই রকম মনে হলো মূর্তিটা। আসল মূর্তিটা দেখলে বুঝতেন ওটা কতটা ভ্যালুয়েবল। ওটা এর থেকেও 1000 গুণ বেশি সুন্দর। ওই মূর্তিটার দুটো চোখ নীল রঙের দামি পাথরের, আর মূর্তির সব অলংকার সোনার তৈরি। একটুর জন্য হাতছাড়া হয়ে গেল আমার। তারপর এটা ওটা অল্প কথার পর সেইখানে আর বসিনি। আমরা নমস্কার জানিয়ে বেরিয়ে পড়লাম। বেরোনোর আগে আকাশবাবু আমাদের বললেন, আপনারা ফিরবেন কিসে? ট্যাক্সি ডেকে দেব? রুদ্রদা হাসি মুখে বলল, এ বাবা, না না, এসবের কোনো দরকার নেই। আমরা চলে যাব, কাছেই আমাদের বাড়ি। আমরা আবার হাঁটতে শুরু করলাম। পরে বুঝেছিলাম ওই পরামর্শটা মেনে নিলেই হয়তো ভালোই করতাম। আমরা আবার বড় রাস্তা পেরিয়ে আবার সেই গলির পথেই গেলাম। আগেরবার আসার সময় বেশ তাড়াতাড়ি হয়েছিল। আমি রুদ্রদাকে প্রশ্ন করলাম, আচ্ছা রুদ্রদা, কি বুঝলে? আমার তো আকাশ সিং লোকটা বেশ ভালো বলেই মনে হলো। রুদ্রদা নিজের মনে কিছু বিড়বিড় করতে করতে যাচ্ছিল। আমার কথা শুনে সে বলল, একটা সোজা জিনিস মাথায় আসছে না। উনি আকাশ সিং লোকটার যেরকম হাতের কাজ দেখলাম, উনি কি সত্যি ওটা ফটো দেখে বানিয়েছেন না আসলটা চুরি করে, সেটা কিন্তু আমরা জানি না। তাই সন্দেহটা বেশিভাবে দানা বাঁধছে ওর ওপর। হতে পারে চুরিটা ওই করেছে, আর হুমকি চিঠিটাও ওনারই দেওয়া। আমি বললাম, আচ্ছা রুদ্রদা, তুমি ওকেও সন্দেহ করছো নাকি? আমার তো মনে হলো না তিনি এইসবের মধ্যে জড়িয়ে আছেন বলে। রুদ্রদা বলল, মনি, তুই ঠিকই ধরেছিস। উনি আমার সন্দেহ তালিকায় ছিলেন, আর এখন তো সামনাসামনি দেখা করে আরো পরিষ্কার হয়ে গেলাম। আমরা এগোচ্ছি গলির একটা অন্ধকার অংশ দিয়ে। সব জায়গায় অল্প স্বল্প আলো থাকলেও সেই জায়গাটা একটু বেশি অন্ধকার। আমরা সেইখান দিয়ে এগিয়ে যাব, এমন সময় হঠাৎ করে সামনে 3টি অন্ধকার মূর্তি দেখা গেল। গলিটার এত অন্ধকার থাকলেও তাদের দুজনের হাতে মোটা ধরনের লাঠি আছে তা বলে দিতে হয় না। ওই পাশে একটা বড় ডাস্টবিন ছিল, তার চারপাশে বড় ময়লার স্তূপ। ওইখানে ওরা হয়তো গা ঢাকা দিয়ে লুকিয়েছিল। রুদ্রদা আমার হাতে একটা চাপ মেরে আস্তে করে বলল, ভয় পাস না অনি, চুপচাপ দাঁড়িয়ে থাক। এমন সময় ওদের মধ্যে একজন এগিয়ে এসে বলল, বড় বার বেরোচ্ছে দেখছিস বাসা তোমার। হ্যাঁ, শুনলাম একটা দামি মূর্তির কেস হাতে নিয়েছেন নাকি রুদ্রবাবু? হ্যাঁ, কেস শেষ হওয়ার আগে আপনাদের এইখানে খতম করে দিলে কেমন হয়? হেসে উঠল লোকটা। রুদ্রদা চুপ ছিল এতক্ষণ। হঠাৎ যেন ওর মুখে একটা হাসি দেখা দিল। সে হেসে নিজের বাজ খাই গলায় নির্ভয়ে জবাব দিল,
রুদ্রশঙ্কর রায় তোদের মতন ভাড়াটে গুন্ডাদের ভয় পায় না রে। তোদের যে পাঠিয়েছে তাকে বলে দিস মূর্তিটার কেস আমার হাতে এসেছে, সেটা যেভাবেই হোক আমি উদ্ধার করবই। ওদের মধ্যে আবার সেই লোকটা বলে উঠল, বেশি কথা বললে না এখানেই মেরে দেবো শালা। রুদ্রদা নিজের পকেটে হাত বাড়ালো আর বার করে আনলো ওর রিভলভারটা। সামনের লোকগুলো রুদ্রদার হাতে রিভলভার দেখা মাত্র একটু একটু করে পিছ হতে শুরু করলো। রুদ্রদা রেগে বলে উঠল, তোদের এখানে কে পাঠিয়েছে বল, বল তাড়াতাড়ি, নলে কিন্তু গুলি মেরে তোদের সব করার খুলি উড়িয়ে দেবো। কিন্তু মুহূর্তের অসাবধানতা বশত চোখের নিমেষে অবকাশ পড়ার আগে দেখলাম লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকা লোকটা রুদ্রদার হাতে একটা বাড়ি মারল। মুহূর্তের মধ্যে রুদ্রদার হাতে ধরা রিভলভার গিয়ে পড়ল মাটিতে। এই সুযোগে আমাদের উপর ঝাঁপিয়ে পড়ল লোকগুলো। রুদ্রদা সামনের সন্ডা দুটো লোককে লক্ষ্য করে এগিয়ে গেল আর অন্য লোকটা আমার দিকে এগিয়ে এলো, আমার মুখ লক্ষ্য করে লাঠি দিয়ে একটা বাড়ি মারবে বলে। আমি এক লাফে ছিটকে পড়লাম পাশে, তারপর লোকটাকে লক্ষ্য করে একটা লাথি ছুড়ে দিলাম। লোকটা সেটা দেখে হকচকিয়ে গেল। মুহূর্তের মধ্যে আমি চোখ মুখ বন্ধ করে ইয়া বলে চিৎকার করে ঘুষি চালিয়ে দিলাম ওর তলপেটে। লোকটা এমনিতে একটু রোগাটে ধরনের ছিল, সে এবার ছিটকে পড়লো ডাস্টবিনটার দিকে। লোকটা তো জানতো না আমি ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট। ওই রকম লোককে শুইয়ে দিতে আমার বেশি সময় লাগবে না। লোকটা তখন মাটিতে পড়ে গোঙাচ্ছে, কিন্তু হঠাৎ আমার রুদ্রদার দিকে নজর গেল। ওদিকে তখনও ধস্তাধস্তির শব্দ হচ্ছে। দুটো কালো শরীর ঝাঁপিয়ে পড়েছে রুদ্রদার উপর, তাদের একজনের হাতে লাঠি। আমি অন্ধকার লক্ষ্য করে দেখলাম একজনকে একটা মোক্ষম প্যাঁচ দিয়ে ধরাশায়ী করলো রুদ্রদা, কিন্তু পিছন থেকে অন্য লোকটা রুদ্রদার ঘাড়ে লাঠি দিয়ে আঘাত করলো। রুদ্রদা আঘাতে নিচু হয়ে আসতেই হঠাৎ আমার চোখে পড়ল একটু দূরে পড়ে থাকা রিভলভারটা। আমি একটা ডিগবাজি খেয়ে ওইখানে পৌঁছে তুলে তাক করলাম লোকগুলোর দিকে। আমি বন্দুক চালাতে না জানলেও এখন ওটা হাতে থাকলেও কাজ হবে। লোকগুলো দেখলাম ভয় পেয়েছে। আমি বন্দুক হাতে অতি সাবধানে রুদ্রদার দিকে এগিয়ে গেলাম। রাস্তায় এই সুযোগে লোকগুলো চোখে নিমেষে দেয় ছুট। অন্ধকার গলির মুখের কাছে গিয়ে ডান দিকে ঘুরে তারা অদৃশ্য হয়ে গেল। আমি রুদ্রদার দিকে এগিয়ে গিয়ে বললাম, তুমি ঠিক আছো রুদ্রদা? রুদ্রদা তখন হাঁপাচ্ছে। ও ঘাড়ের কাছে হাতে নিয়ে ব্যথার সুরে বলল, হ্যাঁ, লোকগুলো সংখ্যায় বেশি ছিল বলে বেঁচে গেল, একটাকে বাগিয়ে আনতে পেরেছিলাম, এই সুযোগে অন্যটা মারতে পারলো, আমার হাতটা ধরতো নি। রুদ্রদা আমার হাতটা ধরে উঠে দাঁড়ালো। আমি ওর হাতে রিভলভারটা দিয়ে দিলাম। আমরা এগিয়ে গেলাম গলি ধরে। গলিটা দিয়ে এগিয়ে গিয়ে পড়লাম বড় রাস্তায়। সেখানে একটা ট্যাক্সি আগে থেকেই দাঁড়িয়েছিল। আমরা উঠে বসতেই গাড়িটা চলতে শুরু করলো। আমরা এগিয়ে চললাম বাড়ির পথে। পথে রুদ্রদার মুখটা দেখলাম গম্ভীর, মানে ও কিছু একটা নিয়ে চিন্তা করছে। বাড়িতেও খাওয়ার টেবিলে ও কিছুই বলল না। আমি জানি ও নিজেকে এখন ডুবিয়ে দেবে নিজের ভাবনার জগতে। ওর মনে এখন চলছে হাজারো প্রশ্নের ঝড়। আমি ওর ঘরে গিয়ে বসলাম। ও পুরো ঘরে পায়চারি করছিল। আমায় দেখেই বলল, ও অনি, হায়, আর ওই টেবিলের ডায়েরিতে কিছু প্রশ্ন লেখা আছে বুঝলি, ওটা দেখে আমার একটু পড়ে বলতো। আমি ডায়েরিটা তুলে দেখলাম লেখাগুলো। প্রথমেই লেখা ছিল, বালবঞ্জির সিন্দুকের লকটা আমাদের সামনে খুলল না কেন? দ্বিতীয়, আমাদের উপর হামলার লোককে পাঠিয়েছে। তৃতীয়, আদেও কি বালবঞ্জির মূর্তিটা চুরি হয়েছে? চতুর্থ, আকাশ সিংয়ের জুয়ার মাঠে এখন বড় লস খেয়েছে, তার জন্য চুরি করবে না মূর্তিটা। সরাবার অন্যরকম কিছু কারণ আছে? আর পঞ্চম, ইন্স্যুরেন্স। প্রশ্নটা দেখা মাত্র আমি বললাম, রুদ্রদা, আকাশ সিং কিন্তু মূর্তিটা চুরি করতেই পারে, কারণ ও হয়তো তার জন্যই নকল মূর্তিটা বানাচ্ছিল বাড়িতে। রুদ্রদা দেখলাম পকেট থেকে একটা সিগারেট বার করে ধরিয়ে বলল, আমারও ব্যাপারটা মনে হয়েছে।
তবে একটা বিষয় খটকা আছে। যদি সে চুরির মতলব করে থাকে তবে আমাদের মূর্তিটা দেখাবে কেন? আমি বললাম, কেন, নিজের ওপর থেকে সন্দেহ হটিয়ে দেওয়ার জন্য হয়তো করতেই পারে, আর চুরি করে হয়তো মূর্তিটা ওর বাড়িতেই রেখেছে। রুদ্রদা সিগারেটে একটা লম্বা টান দিয়ে বলল, দাঁড়া 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 দাঁড়া, কি বললি? আকাশ সিং লোকটার কাছে মূর্তিটার একটা ছবি ছিল, তাই ননি? আমি বললাম, হ্যাঁ, ওটা দেখেই তো উনি মূর্তিটা গড়েছিলেন আশা করি। রুদ্রদা উত্তেজিত হয়ে বলল, ধন্যবাদ অনি, অনেকক্ষণ ধরেই খটকাটা আমার মনে দাগ কাটছিল। এটা হতে পারে। ওয়েট, আমি শান্তনুবাবুকে একটা ফোন করে আসছি। রুদ্রদা যখন ঘর দিয়ে বেরিয়ে গেল, ওর মুখ চোখ জুড়ে খেলা করছে একটা হাসি। আমি তখনও মরুভূমির মধ্যে মরীচিকা দেখছি এমন অবস্থা। শান্তনুবাবুর সাথে রুদ্রদা অনেকক্ষণ ধরে কথা বলল, কিছুতেই সেই কথা বুঝতে পারলাম না। কিন্তু রুদ্রদা এর পরেও আর একটা ফোন কাকে করলো ওটা ভগবানই জানেন। রুদ্রদা আমার কাছে এগিয়ে এসে বলল, অনি, সব কিছু ক্লিয়ার হয়ে গেছে। তোর আনুবিসের মূর্তি দেখা শখ ছিল না? কাল নিজের হাতে ধরতে পারবি আসল আনুবিসের মূর্তি। আমি দেখলাম রুদ্রদার মুখে হাসি। যখন ও সব রহস্যের জট ছাড়িয়ে নিয়েছে, কাল শুধু যবনিকা পতন ঘটার দিন। রুদ্রদা, তুমি কি বলছো আর কি বুঝলে আমার মাথায় অন্তত ঢোকেনি। রুদ্রদা হেসে বলল, কাল সকালটা হতে দে, সব মাথায় ঢুকে যাবে। আর সব রহস্যের সমাধান হয়ে গেছে, এখন ঝটপট ঘুমিয়ে পড়। পরের দিন সকালে ঘুমটা বেশ দেরিতেই ভাঙল। উঠে দেখি বেলা 9টা হয়ে গেছে। আমি অবন্তীদিকে বললাম, দি, একটু চা হবে নাকি? অবন্তীদি রান্নাঘরেই ছিল। সে বলল, এখানে চা করাই আছে, একটু গরম করে আনছি, দাঁড়া। দি চা দিয়ে যাওয়ার সময় আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা দি, রুদ্রদাকে দেখছি না, কোথাও গেছে ও? দি বলল, বেরোবার সময় আমার শুধু বলে গেল একটু থানায় যাব, দরকার আছে। আমি একটু খবরের কাগজটা উল্টে পাল্টে দেখছিলাম। এমন সময় ঘরের দরজা খুলে ভিতরে ঢুকলো একটা বছর 50-এর এক লোক। তার মাথায় টুপি, চোখে গোল গোল চশমা, তাতে আবার ফিতে আছে, সেটা গলায় ঝুলছে। নাকের ডগায় একটা ছোট গোফ, পরনে সিল্কের কাজ করা পাঞ্জাবি। এক ঝলক দেখে মনে হচ্ছে যেন কোনো ধনী মানুষ, কিন্তু আমাদের ঘরে। আমি জিজ্ঞেস করলাম, আপনি কে? এখানে কি কিছু দরকার আছে? হঠাৎ চেনা গলায় উত্তর এলো, অনি যখন চিনতে পারেনি তাহলে কেউ বুঝতে পারবে না, এটুখানি নিশ্চিত হওয়া গেল। এই যে রুদ্রদা ছদ্মবেশে এসেছে, ওর আবার ছদ্মবেশ নেওয়ার কারণ কি? ওকে জিজ্ঞেস করতেই বলল, সব বুঝতে পারবি 10 মিনিটের মধ্যে তৈরি হয়ে নে। শান্তনুবাবু জিপ নিয়ে আসছেন, আমাদের এখান থেকে নিয়ে যাবেন। তার আগে চল, তোকে একটু সাজিয়ে নেওয়া যাক। বলতে না বলতেই রুদ্রদা ওর সাজার বাক্স খুলে আমার মাথায় পরিয়ে দিল একটা পরচুলা, আর আমার নাকে চলে গেল এক মস্ত গোফ। আমার পুরনো একটা সিল্কের পাঞ্জাবি ছিল, সেটাই গলিয়ে নিলাম। হালকা জলখাবার খেয়ে নিতে নিতে গাড়ির শব্দ পেলাম। বুঝলাম শান্তনুবাবু এসে পড়েছেন। আমি ও রুদ্রদা ছদ্মবেশে শান্তনুবাবুর গাড়িতে উঠলাম। তিনি বললেন, আরে মশাই, আপনাদের তো আমি চিনতেই পারছি না। রুদ্রদা ওনাকে বলল, আমার কথা ছাড়ুন, আপনাকে যা যা বলেছিলাম সব মনে আছে তো? শান্তনুবাবু উত্তর দিলেন, তোমায় চিন্তা করতে হবে না রুদ্র, মোট জনাভিষেক পুলিশ ওই আশেপাশেই থাকবে। তুমি ইশারা করলেই ওরা চলে আসবে। দোকানে কিন্তু শুধু আমি আর অনি যাব, আপনিও ওদের সাথে একটু দূরে থাকবেন। আর অনি, তুই যত পারবি কম কথা বলার চেষ্টা করবি, আর যদি কথা বলিস তবে গলার আওয়াজ একটু ভারী করে কথা বলবি। বাকিটা আমি সামলে নেব, আর বেশি সময় নেব না, খুব তাড়াতাড়ি মিটে যাবে। কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম বলবন জিয়ের অকশন হাউসের সেই রাস্তার মোড়ে।
আমি আর রুদ্রদা সেই রাস্তা ধরে হেঁটে এগিয়ে গেলাম। আজ দেখি অকশন হাউসের সামনে 2 জন দারোয়ান। মনে হয় এখন নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। রুদ্রদা হেসে বলল, তুইও যদি কিছু না করি 10 লাখ টাকার মতন হাতে পাস, তাহলে তুইও তোর বাড়ির সামনে এরকমই দারোয়ান বসাবি রে। আমি ওর কথার মাথামুন্ডু কিছুই বুঝতে পারলাম না। আমরা 2 জন এবার দোকানে প্রবেশ করলাম। রুদ্রদা দেখলাম সোজাসুজি প্রবেশ করলো নিচে রাখা অ্যান্টিক্সগুলো পেরিয়ে বলবঞ্জির ঘরে। প্রবেশ করেই গলাটা একটু খক করে কেশে একটা অতি বয়স্ক গলায় বলল, ভেতরে আসতে পারি? রুদ্রদা ওর গলাটা এতটা বয়স্ক করতে পারে প্রথমবার দেখলাম। বলবঞ্জি নিজের হিসাব করছিলেন। আমাদের দেখেই উঠে নমস্কার জানিয়ে বললেন, আসেন আসেন, কি লাগবে বলুন। অনেক পুরানো আর দামি এন্টিক্স পাবেন আমার দোকানে। রুদ্রদা ওর বয়স্ক গলায় বলল, আমি দোকানের সব অ্যান্টিক্স দেখলাম, কিন্তু আমি যেটা খুঁজছি সেটা দেখলাম না। একটা পুরনো ভ্যালুয়েবল আনুবিসের মূর্তি আছে নাকি আপনাদের কাছে? ওটা পাওয়া যাবে? টাকা যা বলবেন পুরোটাই পাবেন, ওটা নিয়ে আমি চিন্তা করি না। বলবঞ্জি একটু ইতস্তত করে বললেন, হ্যাঁ ছিল মূর্তিটা, লেকিন আনফর্চুনেটলি ওটা চুরি গেছে। কিন্তু যদি আপনি 12 লাখ দেন, ওটার মতন একটা মূর্তি আমার কাছে আছে, ওটা পাবেন। হ্যাঁ নিয়ে আসুন, আমি দেখবে, আর ভালো হলে চেকে পেমেন্ট করে নিয়ে যাব। বলবঞ্জি দেখলাম রুদ্রদার কথা একটু খুশি হয়ে বললেন, আপনারা বসেন, ওটা অত দামি জিনিস বুঝতেই পারছেন, তাই ওটা আমি সিন্ধুকের ভিতর রাখি, উপর দিয়ে নিয়ে আসতে হবে। বসেন আপনারা। আমরা বসলাম। বলবঞ্জি ওর লাঠিটা নিয়ে ওপরের দিকে এগিয়ে গেল। হঠাৎ দেখলাম রুদ্রদা উঠে দাঁড়ালো। বাইরে দোকানে 2 লোক অ্যান্টিক্স দেখছিল। রুদ্রদা ওদের হাতের ইশারায় ডাকতেই এপাশ ওপাশ দিয়ে অনেক পুলিশ এসে ঢুকলো দোকানে। তাদের প্রত্যেকের হাতেই বন্দুক। দোকানের নতুন সিকিউরিটিগুলো দেখলাম ভয়ে পিছনে গুটিয়ে গেছে। এ কি, ওদের মধ্যে থেকে শান্তনুবাবুর পিছন থেকে সাথে বেরিয়ে এলেন আকাশ সিং। আমি বুঝলাম না উনি এখানে কি করছেন। হঠাৎ এমন সময় এক হাতে মূর্তিটা নিয়ে অপর হাতে লাঠিটা ধরে সিঁড়ি দিয়ে নেমে আসছিল বলবঞ্জি। কিন্তু বাইরে এত পুলিশ দেখে হয়তো হকচকিয়ে গেছে, আর ভয়ে ওনার পা এগোচ্ছে না। লাঠিটা দেখলাম ওনার হাতের থেকে পড়ে সিঁড়ি দিয়ে গড়িয়ে গড়িয়ে এসে পড়ল ঘরের সামনে। রুদ্রদা ততক্ষণে নিজের ওই বুড়োর বেল খুলে ফেলে একটা সিগারেট ধরিয়ে নিয়েছে। সে এগিয়ে গেল ওই লাঠিটার দিকে, ওটাকে হাতে তুলে নিয়ে বলল, আচ্ছা, আপনার সিন্দুকটা তো আপনি কারো কাছে খোলেন না, ওটা নাকি সিক্রেট। চলুন, আজ আমি আপনাকে খুলে দেখাচ্ছি। আর আকাশবাবু, আপনি ওনার হাত থেকে আনুবিসের মূর্তিটা নিয়ে দেখুন তো ওটা আসল কিনা। আপনার মতন পাকা শিল্পীর চোখ আশা করি আসল মূর্তি দিতে পারবে না। বলবঞ্জি তখন রাগে ফুঁসছে, আপনাদের কাছে কি কোনো প্রমাণ আছে? হ্যাঁ, এটা আসল মূর্তি। শুধু শুধু আমাকে এমন বিনা প্রমাণে দোষ দেওয়ার সাহস কে দিল আপনাদের? হ্যাঁ, রুদ্রদা হেসে জবাব দিল, আরে কত প্রমাণ চাইছেন বলবঞ্জি? চলুন, সব আজ আপনি বুঝতে পারবেন। রুদ্রদা ওনার কাছে গিয়ে ওর হাত দিয়ে মূর্তিটা ছিনিয়ে নিল। বলবঞ্জি পাথরের মতো খালি দাঁড়িয়েই রইলেন, কোনো কথা বললেন না। রুদ্রদা সেই মূর্তিটা আকাশ সিং এর হাতে দিয়ে বলল, দেখুন তো আকাশবাবু, এইটা আসল কিনা। আকাশ সিং ওটা ভালো করে দেখে বললেন, কোনো সন্দেহ নেই যে এটাই আসল। আপনারা না হলে এই ফটোগুলোর সাথে মিলিয়েও দেখতে পারেন। বলবঞ্জি দেখলাম রাগের মাথায় গজগজ করে বলল, আমি আমার মূর্তি আমার কাছে রেখেছি, তাতে দোষটা কি আছে? রুদ্রদা হেসে জবাব দিল, আর মূর্তিটার ইন্স্যুরেন্স বাবদ 10 লাখ টাকা কোম্পানির থেকে নিয়েছেন, ওটার কি বলবঞ্জি? ভালোই তো নিজের মূর্তিটা নিজেই চুরি করালেন, আবার ভালো মতো ঘটনাটা সাজিয়ে পুলিশকে বললেন
ভাবলেন বেঁচে যাবেন, তাই না? এটা দোষ নয় বলবানজি? বালবানজি দেখলাম তখনও ঘামছে। আমি জানি ওর বুকটা এখন হাঁপড়ের মতো ওঠানামা করছে। আমি রুদ্রদাকে বললাম, সব তো বুঝলাম, কিন্তু আগের দিন উনি আমাদের সামনে সিন্দুকটা খুললেন না কেন? রুদ্রদা হেসে বলল, তা দেখাবেন কেন? ওঠানোর আসল চাল ওটা যে উনি ছাড়া কেউ খুলতে পারবেন না, কারণ ওটার চাবি থাকতো শুধু উনার কাছেই। চলুন, আজ দেখাচ্ছি ওই সিন্দুকটা রহস্য, চলুন। রুদ্রদার হাতে তখন বলবঞ্জির লাঠিটা, যেটার মাথার দিকটা পুরো সোনার। আমরা ওপরের ঘরে প্রবেশ করতেই সবার সামনেই রুদ্রদা হাতের লাঠিটা তুলে ধরে বলল, চলুন, সবাই আজ একটা আলাদা চাবি দেখতে চলেছেন, সোনার চাবি দেওয়া সিন্দুক। রুদ্রদা একটা প্যাচ ঘোরানোর সাথে সাথেই সোনার জায়গাটা লাঠি থেকে আলাদা হয়ে গেল। রুদ্রদা সোনার লাঠিটার ওপরের আধা অংশ নিয়ে এগিয়ে গেল সিন্দুকটার দিকে। তারপর নিজের ছুচালো চাবির মতো অংশটা ঢুকাতেই খুট শব্দ করে খুলে গেল সেটা। আমরা ততক্ষণে অবাক। রুদ্রদা বলল, এই বলবানজি, আপনার সব প্রমাণ পেয়ে গেছেন তো? বলবানজি আর কোনো কথা বলার অবস্থায় নেই, ওরা সবার বোঝা হয়ে গেছে। রুদ্রদার হাতে এখন জলজল করছে আসল কালো কোষ্টি পাথরের তৈরি আনুবিসের মূর্তিটা। পুরো মূর্তিটার শরীরের কাজ সোনার আর অতি নিখুঁত। মূর্তিটা কাছ থেকে ভালো করে দেখলাম, কালো ভয়ানক মানুষরূপী শরীরে ধর বসানো আছে একটা ধূর্ত খ্যাক শিয়ালের। চোখ দুটোয় জলজল করছে দুটো নীল রঙের দামি পাথর। এটাকেই বলে ইজিপ্টের ডেথ অফ গড। এটাই সেই আনুবিসের মূর্তিটা। ওটা দেখেই আমার মনটা কেমন যেন ছ্যাঁত করে উঠল। সেটা ভয়ের কিনা বলতে পারবো না। রুদ্রদা ওটা শান্তনু বাবুর হাতে তুলে দিয়ে বলল, এই নিন আপনার মূর্তি আর আপনার আসামি। এবার আপনার যা করার আপনি করুন শান্তনু বাবু, আমি আজ উঠি। ও রনি, আপনারা এতক্ষণ শুনছিলেন লেখক রূপম রায়ের কলমে রুদ্রদা ও আনুবিস চুরির রহস্য। পরের সপ্তাহে গল্পের আসরে আবার আড্ডা বসবে নতুন কোনো গল্প নিয়ে। তাই সবার প্রথমে আমাদের পরিবারের গল্পের নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে দিন আমাদের গল্পের আসর পরিবারকে। ধন্যবাদ।